ওকে, তাহলে এখন আমাদের হ্যামার্সের পার্ট 1 পাস মেডিসিনের নিউরোলজি যে পার্টটা আছে কোশ্চেন, সেটা আমরা সলভ করবো আজকে থেকে। সো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, যদি আনসারটা দেখা যায় তারপর আমি একটু পড়ে নিই। Where is the lesion most likely to be found? So 55 years old man present to his GP with a visual disturbance and examination. The patient is noted to have visual field abnormalities and is unable to perceive the stimuli in the superior temporal field. আচ্ছা, সুপিরিয়র টেম্পোরাল ফিল্ডে যদি ভীষণ প্রবলেম থাকে তাহলে এটা কোন লোবের সমস্যা, প্যারাইটাল নাকি টেম্পোরাল? টেম্পল। টেম্পোরাল লোব, তাই না? ওকে। ফিল্ড অফ হিজ লেফট আই, লেফট আই যদি ভীষণ প্রবলেম হয় তাহলে মেইনলি ইয়েটা লেশনটা কোন দিকে আছে? অপোজিট হবে ভাইয়া। তাইলে রাইট। রাইট টেম্পোরাল লোব হবে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এখানে এটাই জানতে চাইছে যে লেশনটা মোস্ট লাইকলি কোন দিকে আছে ফাউন্ড, তাহলে এটা হচ্ছে রাইট টেম্পোরাল লোব, হ্যাঁ, রাইট টেম্পোরাল লোব। সো এখানে এই ভিজুয়াল পাথওয়ে থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে পরীক্ষায়, হ্যাঁ। তো কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে, স্পেশালি হচ্ছে যদি সুপিরিয়র বলে আর কি, হ্যাঁ, সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্রান্টিনোপিয়া, তাহলে আমরা লেশন চিন্তা করব হচ্ছে টেম্পোরাল লুপ, হ্যাঁ, টেম্পোরাল লুপ। সো যেই পাশে ভীষণ প্রবলেম তার অপোজিট পাশে হচ্ছে লেশনটা থাকে আর কি, হ্যাঁ। যদি বলে দেয় যে রাইট সাইডে ভীষণ প্রবলেম তাহলে লেশনটা কোন দিকে, লেফটে। আর যদি বলে যে লেফট সাইডে ভীষণ প্রবলেম তাহলে লেশন কোন দিকে, রাইটে। আর ইনফিরিয়র হোমোনাইমাস কোয়াড্রান্টোপিয়া যদি হয় তাহলে আমাদের লেশনটা যে সাইডে সেটা হচ্ছে টেম্পোরাল লুপ। সো রাইট লেফট এটা অপোজিট সাইড হয়ে যাবে আর কি, হ্যাঁ? আচ্ছা, আর এটা হচ্ছে ইনকনগ্রুয়াস মানে ইনকমপ্লিট, আর কনগ্রুয়াস হচ্ছে কমপ্লিট ডিফেক্ট আর কি, হ্যাঁ। তো ইনকমপ্লিট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া এটা হচ্ছে স্পেশালি অপটিক ট্র্যাক্টে যদি লেশনটা থাকে তাহলে এটা হচ্ছে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। কনগ্রুয়াস ইনকনগ্রুয়াস হোমোনাইমাস হেমিয়ানোপিয়া এইভাবে শব্দটা দেয়, অথবা ইনকনগ্রুয়াস শব্দটা নাও দিতে পারে অনেক সময়, ঠিক আছে, বা ইনকমপ্লিট এই শব্দটা নাও দিতে পারে, শুধুমাত্র হোমোনাইমাস হেমিয়ানোপিয়া দিয়া বলতে পারে। তাহলে যদি রাইট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হয় তাহলে যেই পাশে লেশন সেটা অপোজিট সাইড হবে আর কি, লেফট সাইডে, লেফট অপটিক ট্র্যাক্ট। আর কনগ্রাস মানে হচ্ছে কমপ্লিট, কমপ্লিট হলে আমরা চিন্তা করব এটা হচ্ছে অপটিক রেডিয়েশন অথবা অক্সিপিটাল কর্টেক্স। আর অক্সিপিটাল কর্টেক্স এর সাথে আরেকটা শব্দ ওরা দিয়ে দিবে, সেটা হচ্ছে ম্যাকুলার স্পেয়ারিং আছে পেশেন্টের, হ্যাঁ। যদি ম্যাকুলার স্পেয়ারিং থাকে অবশ্যই সোললি লেশনটা হচ্ছে আমাদের অক্সিপিটাল কর্টেক্সে আছে। পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে বাইটেম্পোরাল হেমি অ্যানোপিয়া যদি বলে, তাহলে আমাদের লেশনটা হচ্ছে অপটিক কায়াজমাতে, হ্যাঁ, বাইটেম্পোরাল হেমি অ্যানোপিয়া। তো এই ক্ষেত্রে আপার সুপিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া নাকি ইনফিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া, এটার ক্ষেত্রেও পরীক্ষায় কোশ্চেনটা আসে। যদি আপার তথা সুপিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া যদি ডেভেলপ করে পেশেন্টের, তাহলে আমরা চিন্তা করব লেশনটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে আছে, পিটুইটারি অ্যাডেনোমা, স্পেশালি ম্যাক্রো অ্যাডেনোমা, প্রোলাক্টিনোমা, অথবা পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, পিটুইটারি গ্ল্যান্ডে কোনো একটা হ্যামোরেজ টেমোরেজ হয়েছে, কোনো একটা ইনফ্রাকশন হয়েছে। সোজা কথা, সুপিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া বললে তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব এটা পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড প্রবলেম। আর যদি ইনফিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া বলে তাহলে আমরা চিন্তা করব স্পেশালি ক্র্যানিও ফ্যারিঞ্জিওমা, হ্যাঁ, রথকেস পাউস থেকে যেটা ডেভেলপ করে আর কি। সো ক্র্যানিও ফ্যারিঞ্জিওমা এটার ক্ষেত্রে আমরা চিন্তা করব ইনফিরিয়র কোয়াড্রান্টোনোপিয়া। সো এই পয়েন্টগুলো হচ্ছে মেইনলি পরীক্ষাতে আসে। আমরা কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ আরো পেয়ে যাব। জানতে চাইছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস। 54-year-old male patient has been brought by in the ambulance after falling down of the stair. So complaints of immediate onset of the back pain and right leg weakness আছে following a fall। তাহলে একটা হচ্ছে leg weakness সাথে back pain ফলের পরে। On examination there is the weakness of all muscle group in the right hip and legs, the right side muscle group weakness। There is the loss of proprioception, vibration sense distribution L3 থেকে S5 of the right hip and lower limb। তাহলে রাইট সাইডে কিন্তু তার ভাইব্রেশন সেন্স লস এবং সেম সাইডে তার উইকনেস আছে। There is a loss of pain temperature sensation distribution L1 থেকে S5 at the left hip at the lower limb। তাহলে অপোজিট সাইডে পেইন টেম্পারেচার গেছে লেফটে। তাহলে এটা ডায়াগনোসিস কি বলবো আমরা? ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম।
এক্স্যাক্টলি, এটা ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। হ্যাঁ, সো ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম আমরা যেটা জানি, যেই সাইডে, হ্যাঁ, স্পাইনাল কর্ডের লেশনটা যে সাইডে হবে, সেম সাইডে হচ্ছে আমাদের স্পেশালি মানে যেই সাইডে লেশন হবে আর কি, যদি এটা স্পাইনাল কর্ড হয়, হ্যাঁ, যদি এই পাশে লেশন ডেভেলপ করে, তাহলে এই পাশের হচ্ছে আমাদের পোস্টেরিয়র কলামের ফাইন্ডিংসও পাবো, আবার এই পাশে যে পিরামিডাল ট্র্যাক গুলা গেছে সেই পিরামিডাল ট্র্যাকের লেশনটা পাবো। আর আমরা তো জানি আমাদের যে ইয়াটা থাকে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক থাকে, এটা হচ্ছে অপোজিট সাইড থেকে ওঠার পরে স্পাইনাল কর্ডে, এটা হচ্ছে সরাসরি মানে অপর পাশে চলে যায়, তারপর হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে যায়, তাই না? তাহলে সেম সাইডে হচ্ছে পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট হবে, এবং সেম সাইডে হচ্ছে অ্যান্টেরিয়র কলাম তথা পিরামিডাল ট্র্যাক গুলা ইনভলভমেন্ট হবে। আর অপোজিট সাইডে পেন টেম্পারেচার লস হবে, এটা হচ্ছে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। হ্যাঁ, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, এটা পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার। হ্যাঁ, অনেকবার আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তাহলে পরের কোশ্চেনটা আমাদের, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ কি বলা যায়? 27 years old man present with a sudden onset occipital headache। হ্যাঁ, এই যে সাডেন অনসেট occipital headache, আপনাকে একটা ডিডি হলো মাথায় নিতে হবে, কি নিবেন সেটা? occipital সাবেরাকনাইট হেমারেজ। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সাব অ্যারাকনোয়েড হেমোরেজ, এটা একটা পয়েন্ট আমাদের ডিডির মধ্যে আসবে। আরেকটা থাকে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। হ্যাঁ, এটা অনেক সময় হেড মানে ডিডিতে থাকে আর কি। তাহলে সাব অ্যারাকনোয়েড হেমোরেজ, এটা একটা ডিডি আছে। সো হি ডেসক্রাইব ইট, ইট ওয়াজ যে ইট এজ দ্য ওরসেন হেডেক অফ হিস লাইফ। সো এই কথাটা কিন্তু বলবে তার জীবনের সবচেয়ে বাজে একটা হেডেক, and was vomiting twice, and he has no past medical history, blood pressure ভালো, টেম্পারেচার হার্ট রেট হচ্ছে 102, temperature 36 এবং respiratory rate 20. So there is the local rigidity and photophobia, no rash. Okay, কোনো র্যাশ নাই। সো এখানে হেমোরেজের ফলে তার রিজিডিটি ডেভেলপ করছে, ফটোফোবিয়া ডেভেলপ করছে। আচ্ছা, সো হিমোগ্লোবিন ভালো, প্লেটলেট, ডাব্লিউবিসি এবং সিআরপি ওকে। 8 hours after the onset of the headache, সিটি করছে উইদাউট দ্য কন্ট্রাস্ট, পারফর্মস এন্ড জাস্ট পারফর্মস রিপোর্টেড এস নর্মাল। তাহলে আমরা সাসপেক্ট করতেছি সাবএরাকোনেট হেমোরেজ, কিন্তু সিটি স্ক্যান কিন্তু নর্মাল। এখন হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? সিটি এনজিওগ্রাফি অফ দ্য হেড, পারফর্ম লাম্বার পাংচার ইমিডিয়েটলি, পারফর্ম লাম্বার পাংচার ইন 16 hours, পারফর্ম লাম্বার পাংচার ইন 4 hours, স্টার্ট অ্যান্টিবায়োটিক্স ফর মেনিনজাইটিস। কি করতে পারি? লাম্বার পাংচার ইন 16 আওয়ার্স। ইয়েস, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, অনেকবার পরীক্ষা আসছে। সো আমরা সাবঅ্যারাকুনেট হেমোরেজের ক্ষেত্রে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান, এবং এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। হ্যাঁ, যদি সিটি স্ক্যান নর্মাল আসে, তাহলে 12 ঘন্টা পরে আমরা হচ্ছে লাম্বার পাংচার করব। লাম্বার পাংচার করে সিএসএফ নিব, সিএসএফ এর মধ্যে আমরা জ্যান্তক্রোমাসিয়া আমরা সার্চ করব। জ্যান্তক্রোমাসিয়া মানে আরবিসি বাংলে যেটা পাওয়া যায় বিলিরুবিন, বিলিরুবিন থাকে আর কি। হ্যাঁ, ইউলিশ একটা কালার থাকবে, যেটাকে আমরা জ্যান্তক্রোমাসিয়া বলি, এবং জ্যান্তক্রোমাসিয়াটা ডেভেলপ হইতে সময় লাগে 12 ঘন্টা। তো ওরা একটা পয়েন্ট কিন্তু ওরা দিয়ে দিছে যে পেশেন্টে 8 ঘন্টা পরে তার সিটি স্ক্যান করা হয়েছে, ঠিক আছে, কিন্তু নর্মাল পাইছে। তো যদি ইনিশিয়ালি সিটি স্ক্যান নর্মাল থাকে, তাহলে আমাদের নেক্সট স্টেপের কাজ হচ্ছে লাম্বার পাংচার করা। কত ঘন্টা পরে করা? 12 ঘন্টা পরে করা। যেহেতু 8 ঘন্টা সময় তার অতিবাহিত হয়েছে, তাহলে আমাকে আরো 4 ঘন্টা কি করতে হবে? ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আমরা লাম্বার পাংচার করব, করলে আমরা জ্যান্তক্রোমাসিয়া পাবো, এবং এটা হচ্ছে ইন্ডিকেট করে পেশেন্টের সাবঅ্যারাকোনেট হ্যামোরেজ আছে। যদি লাম্বার পাংচার নেগেটিভ হয়, তাহলে আমাদের ডায়াগনোসিস অন্য কোনো একটা হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন পয়েন্ট এখানে, যেটা জানতে চাইছে যে আমরা ইনিশিয়ালি সিটি করব, সিটি যদি নর্মাল হয় তাহলে 12 ঘন্টা পরে আমরা লাম্বার পাংচার করব। লাম্বার পাংচার করে কি দেখবো? জ্যান্তক্রোমাসিয়া আছে কিনা, ডেভেলপ করছে কিনা সেটা। আর জ্যান্তক্রোমাসিয়াটা কি? এটা হচ্ছে ব্রেকডাউন প্রোডাক্ট অফ আরবিসি, দ্যাট মিনস বিলোরবিন আর কি। ওকে, so 53 years old man referred to the neurology outpatient clinic by the GP and progressive weakness আছে, and he has no past medical history and not on any medication. He has family history of myasthenia gravis, on examination power 4 out of 5, weakness upper limbs and 4 out of 5, weakness the lower limb. The testing sensation is normal. Okay, testing of the reflex is variable and with the some limb demonstrating the hyperreflexia in the different nerve root in the same limb. So cranial nerve examination normal and plantar is downgoing. There is also the variable with the some limbs demonstrating the
hypotonia, and some hypertonia. So given the likely diagnosis, what treatment, if used, is likely to confirm the greatest prognostic benefit? So intravenous immunoglobulin দিব, নেটালিজুমাব দিব, নন ইনভেসিভ ভেন্টিলেশন, প্রেডনিসোলোন আর রাইলোজো দিব আমরা। কি দেওয়া যায়? আগে আমরা এটা একটু যদি দেখি যে এটা ডায়াগনোসিসটা কি হবে, কি কি করা যায়, ডায়াগনোসিস কি বলা যায়। আচ্ছা দেখেন, এখানে ছোট্ট একটা লাইন আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব সেন্সেশন তার নর্মাল, টেস্টিং অফ সেন্সেশন নর্মাল, তার মানে মোটর নিউরন ডিজিজ। হ্যাঁ, সেন্সরি ইনভলভমেন্টটা তার নর্মাল। ওকে, তাহলে সোললি মোটর। ওকে, এবং মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে তার বেশ কয়েকটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে ল্যাটারাল অ্যামাইট্রোপি, ল্যাটারাল স্ক্লেরোসিং, তারপরে একটা হচ্ছে বালবার বালবার পালস হিসাবে পেশেন্ট গুলো আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তারপরে হচ্ছে লোয়ার মোটর টাইপও প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিং, যেটা এটা হিসেবে প্রেজেন্ট করছে আর কি। যেহেতু পেশেন্টের ক্ষেত্রে এখানে দেখেন কিছু কথা বলছে যে টেস্টিং রিফ্লেক্স ইজ ভেরিয়েবল, সাম রিফ্লেক্স ডেমোনস্ট্রেট হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া, সাম রিফ্লেক্স হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া। তার মানে হচ্ছে হাতের মধ্যে আপার লিম্বে লোয়ার মোটর টাইপ অফ লেশন পাওয়া যায়, দ্যাট মিনস হাইপার রিফ্লেক্সিয়া। লোয়ার লিম্বে আপার মোটর টাইপ অফ লেশন পাওয়া যায়, সো দ্যাট মিনস হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া। সো কোনো একটা পেশেন্টের কোশ্চেনে যদি আপনার একই সাথে আপার লিম্বে লোয়ার মোটর টাইপ অফ লেশনের ফিচার এবং লোয়ার লিম্বে আপার মোটর টাইপ অফ লেশনের ফিচার, সাথে হচ্ছে সেন্সরি নর্মাল, সো আপনার ডায়াগনোসিস মোটর নিউরন ডিজিজ। এই মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে গ্রেটেস্ট প্রগনোস্টিক বেনিফিট অন ট্রিটমেন্ট কোনটা হবে? NIV. ওকে, সো এটা হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। হ্যাঁ, সো আপনার রাইলোজ হলো একটা ড্রাগস ফর মোটর নিউরন ডিজিজ ট্রিটমেন্টের, কিন্তু এটা অনেক দাম, কিন্তু এটা সার্ভাইভাল বেনিফিট মানে এনআইভির চেয়ে খারাপ আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন দিব, এবং নন ইনভেসিভের মধ্যে সিপাপ দিব নাকি বাইপাপ দিব? BiPAP. এটা হচ্ছে বাইপ্যাপ দিতে হবে। ওকে, সো এটার ক্ষেত্রে আমরা বাইপ্যাপ দিব। ওকে, ইউজুয়ালি আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে সাধারণত বাইপ্যাপ দেই, আর টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে সাধারণত সিপাপ দেই। ওকে, নন ইনভেসিভের মধ্যে। তাহলে এইটা রেসপিরেটরি কেয়ার নিতে হবে। রাইলোজোলা আছে, প্রিভেন্ট দ্য স্টিমুলেশন অফ দ্য গ্লুটামেট রিসেপ্টর, ইউজড মেইনলি দ্য অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিং, প্রোলংগেশন অফ দ্য লাইফ হচ্ছে 3 মান্থ করতে পারে। আর রেসপিরেটরি কেয়ার যদি আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন দিই, তাহলে সার্ভাইভাল বেনিফিট হচ্ছে 7 মাস। তাহলে এটা অনেক দামি একটা ওষুধ, এটা দিলে হচ্ছে 3 মাস, বাট এটা হচ্ছে এতটা দামি না, নন ইনভেসিভ ভেন্টিলেশন, সো এটা দিলে হচ্ছে 7 মাস। এই জন্য মেইনলি হচ্ছে রেসপিরেটরি কেয়ার নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়। What is the most likely diagnosis? Most likely diagnosis কি হবে আমাদের? 32-year-old woman brought to the emergency department with the ambulance following the episode of vertigo, diplopia এবং সাথে dyspnea, after which she became drowsy and responsive to pain only. Her symptoms came on over the 10 minutes and lasted for approximately 1 hour. Her initial symptoms have now fully resolved and he feels nauseated. Okay, so খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু। তাহলে একটা পেশেন্টের ভার্টিগো, হেডেক টেডেক টাইপ হচ্ছে, ডিপ্লোপিয়া হচ্ছে, ডিজার্টিয়া হচ্ছে, এবং পেইন আছে আর কি। হ্যাঁ, এবং তার সাথে হচ্ছে একটা নজিয়া একটা ভাব আছে। ওকে, so neurological examiner Arnie McMillan, she has past medical history of migraine, so she takes such a progesterone only pill but no others medication. What is the most likely diagnosis? Focal neurological seizure, focal impaired awareness of seizure, migraine, the brainstem aura, TIA, or multiple sclerosis? Yes, কি বলবেন? সো ওরা তো বলে দিছে তার হিস্ট্রি অফ মাইগ্রেন আছে। হ্যাঁ, আর তার সাথে নজিয়া, ভমিটিং, ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ওরা। ওকে, তাহলে এটা হচ্ছে মাইগ্রেন উইথ ব্রেন স্টেম ওরা দ্য ডায়াগনোসিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সো এখানে দেখেন, ক্লাসিক্যাল মাইগ্রেন মানে যদি মাইগ্রেনের সাথে ইউনিল্যাটারাল পেইন থাকবে এবং সেম সাইডে পেইনটা হবে, পালসেটিং ইন কোয়ালিটি হয়ে থাকে, মডারেট টু সিভিয়ার ইন্টেন্সিটি থাকবে, অ্যাগ্রাভেটিং কিছু ফ্যাক্টর থাকতে পারে, স্পেশালি ওসিপি যদি খাই তাদের ক্ষেত্রে হতে পারে। তার সাথে কিছু আমাদের ফিচার থাকবে লাইক নজিয়া, ভমিটিং, ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, এগুলো হচ্ছে ইন্ডিকেট করে ক্লাসিক্যাল মাইগ্রেন। হ্যাঁ, ক্লাসিক্যাল মাইগ্রেন।
আর মাইগ্রেনের ট্রিটমেন্টের ক্ষেত্রে স্পেশালি আমাদের প্রথম হচ্ছে তাদেরকে প্যারাসিটামল দেওয়া হয়, ঠিক আছে। তারপর হচ্ছে যদি কন্ট্রোল না হয় তখন হচ্ছে ডিফারেন্ট শর্ত অনুসারে ট্রিটমেন্ট করা হয় আর কি। তারপরে স্পেশালি ট্রিপটান গ্রুপের ড্রাগ গুলো হচ্ছে দেওয়া হয়, সোমাট্রিপটান, এই ড্রাগ গুলো হচ্ছে মেনলি দেওয়া হয়। What is the most appropriate medication to choose at this point? Most appropriate treatment. 24-year-old patient referred to the neurology clinic. She has been experiencing intermittent jerking of her limb, upper limb. তাহলে একটা 24 years old পেশেন্ট এবং সেটা হচ্ছে একটা ফিমেল পেশেন্ট, জার্কিং মুভমেন্ট হচ্ছে আপার লিম্বে, তার মানে মায়োক্লোনিক সিজার হইতেছে আর কি। There is no loss of awareness during this episode. They occur frequently and they find the distressing. The post-medical histories are remarkable as the hypoxia at birth. So এদিকে এমআরআই করছে, এনকাফালো মেলাসিয়া আছে affecting the left motor cortex. So patient despite the use of laboratory system, her symptoms persist করতেছে। তাহলে নেক্সট লাইন ড্রাগ কোনটা দিবেন? ওকে, সো আমার যেটা মনে হয় আপনারা থিওরিটা আসলে জানি না কে কতটুকু পড়ছেন, তবে থিওরিটা পড়াটা জরুরি, বুঝছেন। থিওরি না পড়লে কোশ্চেন আপনি সলভ যতই করেন না কেন আপনার কিন্তু ফ্রুটফুল হবে না। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনাকে থিওরি পড়তে হবে। এগুলো কিন্তু একদম কমন কথা। আমি যখন মাগরিবি ক্লাসগুলো নিছি বারবার বলছি, আমি ক্লাসটা আমি থিওরিটা যখন পড়াই আর কি বারবার কিন্তু কথাগুলো বলছি। সো আমার মনে হয় আপনাদের থিওরিটা একটু আবার একটু রিভাইজ করতে হবে কিন্তু, হ্যাঁ। নাহলে কিন্তু পরীক্ষাটা কিন্তু 1 টাকা 2 টাকার না, 1 লাখ টাকার পরীক্ষা। তার সাথে কোচিং করা, এটা করা সেটা করা, মানে 1,20,30,000 টাকা চলে যায়, হ্যাঁ, অ্যারাউন্ড। একবার যদি ফেল করেন মানে নেক্সট টাইম দিবেন কিন্তু আর সেই স্টিমুলেশনটা পাবেন না। সেকেন্ড টাইম ফেল করলে মনে করবেন যে না আমি আউট অফ ট্র্যাক, মানে এটা আমার দ্বারা হবে না, একদম হতাশ হয়ে যাবেন, ঠিক আছে। যদি একবার পাশ করে ফেলেন মানে এটা আপনাকে এত বুস্ট আপ করবে যে একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা যখন পাশ করবেন যে আই ওয়ান্ট টু গো ফর ইন্টারন্যাশনাল, মানে স্ট্যান্ডার্ডের দিকে আমি যাচ্ছি। সো এটা আপনার অনেক ভালো লাগে কাজ করবে, হ্যাঁ। সো কষ্ট অবশ্যই করতে হবে, এছাড়া কিন্তু হবে না। ওকে, আচ্ছা দেখেন এখানে পেশেন্ট হচ্ছে 24 এবং শি, ওরা কিন্তু ওল্ড পেশেন্ট বলছে কিন্তু এখানে জেন্ডারটাকে হাইলাইট করে নাই। পরের লাইনে কিন্তু জেন্ডারটা হাইলাইট করছে, একটা ফিমেল ক্যান্ডিডেট। তাহলে একটা ফিমেল পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজের, আমাদের ড্রাগ অফ চয়েস দুইটা, একটা হচ্ছে লেভেট্রাসিটাম, 2 নাম্বার হচ্ছে ল্যামোট্রিজিন। ওকে, অ্যাজ এ টনিক ক্লোনিক তথা মায়োক্লোনিক সিজারে। তো ওরা অলরেডি লেভেট্রাসিটাম দিচ্ছে কিন্তু এটা রেসপন্স করতেছে না। সেকেন্ড লাইন ড্রাগ জানতে চাইছে কোনটা দিব, তাহলে আমার সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন দিব। ওকে, সেকেন্ড লাইন ড্রাগস। আর যদি এটা মানে লাইক দ্যাট প্রেগনেন্ট লেডি হইতো, প্রেগনেন্ট লেডি যদি বলে দিত তাহলে সেই ক্ষেত্রে যদি তার সিজার মেনটেনেন্সের ড্রাগের কথা বলতো তাহলে যে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে লেভেট্রাসিটাম। ওকে, আর যেহেতু এটা নন প্রেগনেন্ট লেডি, একটা ফিমেল রিপ্রোডাক্টিভ এজের পার্সন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ লেভেট্রাসিটাম, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন। এই কোশ্চেন গুলো এতবার আসছে পরীক্ষায় বলার বাইরে। অ্যান্টিপ্লেপটিক ড্রাগস এগুলো আমাদের এফসিপিএস পরীক্ষা তো খুব আসে, হ্যাঁ, খুবই আসে। এফসিপিএস কিন্তু ট্রিটমেন্ট খুব একটা বেশি জানতে চায় না, কিন্তু অ্যান্টিপ্লেপটিক ড্রাগের ট্রিটমেন্ট মাস্ট, মানে আসবেই এফসিপিএস পার্ট 1 পরীক্ষায়। 1 নম্বর কথা জেনারেল টনিক ক্লোনিক সিজার সোডিয়াম ভ্যালপ্রেট, এটাই আসে পরীক্ষায়। ফোকাল সিজার খুবই ইম্পর্টেন্ট, এটা মনে থাকে না কিন্তু, ল্যামোট্রিজিন অথবা লেভেট্রাসিটাম দিব। আর সেকেন্ড লাইন কার্বামাজিপিন, অক্সকার্বামাজিপিন, এগুলা মানে ফার্স্ট লাইনটাই আসে। অ্যাবসেন্স সিজার ইথোসাক্সামাইড, হ্যাঁ, যেটা দেওয়া যাবে না অ্যাবসেন্স সিজারে কার্বামাজিপিন, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া যাবে না অ্যাবসেন্স সিজারে, কন্ট্রাইন্ডিকেটেড। মায়োক্লোনিক সিজার, জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার সবগুলোর ফার্স্ট লাইন ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রেট, টনিক অ্যাটনিক সিজার সোডিয়াম ভ্যালপ্রেট। 23 years old man is difficult to control the epilepsy is reviewing the clinic 4 months after a change in his anti-epileptic medication. He has remained seizure free for the last seizure free and had gained 5 kilo in weight since her last review. Which one of the following anti-epileptic drugs is most associated with the weight gain? Ethosuxamide, sodium valproate, levetiracetam, carbamazepine, lamotrigine. Yes. Sodium valproate. এটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট। সোডিয়াম ভ্যালপ্রয়েটের আরো কিছু সাইড এফেক্ট আমরা মাথায় রাখবো যেগুলো পরীক্ষায় খুবই আসে। 2 নম্বর হচ্ছে ট্রেমর, হ্যাঁ,
যেটা আসলে আমাদের মনে থাকবে না। টেরাটোজেনিসিটি করে, এটা কমন একটা সাইড ইফেক্ট, এটা আমাদের মনে থাকবে। আরেকটা সাইড ইফেক্ট খেয়াল রাখবো, P450 এনজাইম ইনহিবিটর। সো এটার সাথে কিন্তু অন্য অন্য ড্রাগের ইন্টারাকশন করে দিবে। আরেকটা সাইড ইফেক্ট যেটা খুব ইনভেরিবলি পরীক্ষা আসে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস করে। হ্যাঁ, সোডিয়াম ভ্যালপ্রোট দিলে প্যানক্রিয়াটাইটিস করে। সো এই জিনিসগুলো হচ্ছে একদম ইনভেরিয়েবলি পরীক্ষা আসে। তাহলে ট্রেমর, প্যানক্রিয়াটাইটিস, ওয়েট গেইন, P450 এনজাইম ইনহিবিটর, আর টেরাটোজেনিসিটি। এবং কার্লি হেয়ার করে, হ্যাঁ, কার্লি হেয়ার। তো এখানে সবগুলো আছে, টেরাটোজেনিসিটি, P450 এনজাইম ইনহিবিটর, নওশিয়া, ওয়েট গেইন, অ্যালোপেশিয়া, এবং স্পেশালি কার্লি হেয়ার ডেভেলপ হয়, রিগ্রোথ যখন করে, অ্যাটাক্সিয়া, ট্রেমরটা পরীক্ষা আসে খুব, প্যানক্রিয়াটাইটিস আছে, থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপোনেট্রিমিয়া, এবং হাইপার নিমোনিক এনকেফালোপ্যাথি করতে পারে, কেউ আসে না। 23 years old man with a myotonic dystrophy has an ECG. Which of the following findings is most likely to be present? White QRS complex, atrial fibrillation, Boltz's criteria of the left ventricular hypertrophy, right axis deviation, এবং prolonged PR interval. Yes. প্রথম পেয়ার ইন্টারভাল মার্টিন এ- ডিস্ট্রিবিউশন সাথে তো হয়ে হুম, এক্স্যাক্টলি অ্যাবিনোডাল ব্লক থাকে আর কি। হ্যাঁ, সো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, স্পেশালি হার্ট ব্লক থাকে পেশেন্টের, সেই জন্য পিয়ার ইন্টারভালটা হচ্ছে প্রলং থাকে। হ্যাঁ, মায়োটনিক ডিস্ট্রফির ইসিজি ফাইন্ডিং সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাবিনোডাল দিলে হয় তথা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক অথবা হার্ট ব্লক থাকে, এই কথাটা ওরা পরীক্ষা দিবে। আর পেশেন্ট হচ্ছে সবসময় হা করে থাকবে, মায়োটনিক ফেস থাকে, হ্যাগার্ড ফেস বলা হয় আর কি। হ্যাঁ, হা করে থাকে। পেশেন্টের দুই পাশে মানে মানে স্পেশালি মেল প্যাটার্ন হেয়ার লস হয়ে থাকে আর কি, ফ্রন্টাল ব্লিডিং বলা হয় থাকে এটা। টোসিস থাকবে, বায়োলেটারাল ক্যাটারাক্ট থাকবে। সো এই জিনিসগুলো হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি পেশেন্টের ক্ষেত্রে স্পেশালি পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। অটোসোমাল ডমিনেন্ট ট্রাইনিউক্লিওটাইড রিপিটেড ডিসঅর্ডার, রিপিট ডিসঅর্ডার, সিটিজি জিন, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবেন, সিটিজি এই জিনের মিউটেশনের ফলে এটা হয়। আর মায়োটনিক ফেজ, ফ্রন্টাল ব্লিডিং, তারপর বায়োলেটারাল টোসিস, ক্যাটারাক্ট, ডিজার্ট্রিয়া, হ্যাঁ, এই পয়েন্টগুলো মেইনলি পরীক্ষায় দেয়। আর এখানে কিছু পয়েন্ট হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস, ডায়াবেটিস, ডায়াবেটিস এটা দিবে, টেস্টিকুলার অ্যাট্রোফি, হার্ট ব্লক, কার্ডিওমায়োপ্যাথি। আর এই পেশেন্ট গুলো মেইনলি মরে হচ্ছে এই হার্ট ব্লক এবং কার্ডিওমায়োপ্যাথির জন্য। 27 years old man present with a history of fit consist with a tonic-clonic seizure, and what is the most suitable first line drugs? কি দিবেন? একটু আগে বলে দিই হ্যাঁ, সোডিয়াম ভ্যালপ্যারাইড। তাহলে একটা মেল পেশেন্ট, সো আমরা এখানে দিব সোডিয়াম ভ্যালপ্রাইট। আচ্ছা, যদি এটা ফিমেল পেশেন্ট হইতো তাহলে আমরা কি দিতাম? ফিমেল পেশেন্ট যদি হইতো, অক্সিজেন বললে তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস ছিল লেভেটেরাসিটাম অথবা ল্যামোট্রিজিন। হ্যাঁ, ফিমেল পেশেন্ট। কিন্তু খেয়াল রাখবেন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, মানে এক দুটা ডায়েট মাঝে মধ্যে মিস হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ডায়েটে এই কোশ্চেনটা আসছে। রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল পেশেন্ট, ক্রনিক ক্লোনিক সিজার, ড্রাগ অফ চয়েস আমাদের লেভেটেরাসিটাম অথবা সেকেন্ড লাইন হচ্ছে ল্যামোট্রিজিন দিব। আর প্রেগনেন্ট লেডি হলে আমাদের ল্যামোট্রিজিন এজ এ ড্রাগ অফ চয়েস। ওকে, what is the best treatment for prolongation of his life in these patients? 68-year-old একটা পেশেন্ট ইডিতে আসছে, ফ্যামিলি নোটিস দ্য প্রোগ্রেসিভ ডিটোরেশন ইন হিজ ব্রিদিং। সো পাস মেডিকেল হিস্ট্রি সিওপিডি আছে এবং ইনহেলার নেই, এক্সামিনেশন হিজ নো হুইজ, মিনিমাল রেসপিরেটরি এফোর্ট, এন্ড হি হ্যাজ ওয়াস্টিং অফ দ্য স্মল মাসল অফ হিজ হ্যান্ডস, fasciculation of the left biceps and calf muscle, increased tone in the upper limbs, and hyporeflexia of the biceps, and reduce the power in the upper and lower limbs. আর এখানে এপিজি করছে, ডেমনস্ট্রেট করছে মাইল্ড টাইপ টু রেসপিরেটরি ফেইলিউর, জাস্ট ডেমনস্ট্রেট দ্য বায়োলেটারাল ডায়াফ্রাগমেটিক পালসি। হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ দিস প্রোলঙ্গেশন অফ দিস লাইফ? আগে বলি আমরা এটা ডায়াগনোসিস কি বলা যায়। মোটর নিউরন ডিজিজ। হুম, এটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ। এখানে মেইনলি হচ্ছে আমরা যেটা খেয়াল রাখবি, খুব কমন মোটর নিউরন ডিজিজে অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, যেটা হচ্ছে পায়ের মধ্যে আপার মোটর টাইপ আর হাতের মধ্যে লোয়ার মোটর টাইপের ফিচার থাকে। এখানে দেখেন স্মল মাসল ওয়াস্টিং অফ দ্য হ্যান্ড, তার মানে হচ্ছে লোয়ার লিম্ব উইকনেস, আপার লিম্বে লোয়ার মোটর টাইপ অফ উইকনেস, ফেসিকুলেশন লোয়ার মোটর টাইপ অফ উইকনেস, লেফট বাইসেপস এন্ড কাফ মাসল এগুলোতে ফেসিকুলেশন আছে, ইনক্রিজ টোন ইন দ্য আপার লিম্ব। সো এটা আবার আপার মোটর দিয়ে দিছে, বাট আপার লিম্বে আপার মোটর দিয়েছে, এটা একটু মানে সাধারণত লোয়ার লিম্বে থাকে আর কি, টোনোসিটির বেশি। হাইপোরিফ্লেক্সিয়া আছে বাইসেপস এন্ড রিডিউস দ্য পাওয়ার অফ দ্য আপার লিম্ব মাসল। তার মানে হাইপোরিফ্লেক্সিয়া বাইসেপস এগুলো কিন্তু স্পেশালি আমাদের আপার লোয়ার মোটর টাইপ অফ রিলেশন দিছে। হ্যাঁ, ওরা এখানে আপার মোটর টাইপ অফ রিলেশনের মধ্যে জাস্ট এইটুকু ওরা নিয়ে আসছে, যদিও এটা লোয়ার লিম্বে আপার মোটর টাইপটা আসে আর কি মেইনলি।
মোস্ট কমন প্যাটার্ন যেটা অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আরেকটা কিন্তু ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার আর কি লোয়ার মোটর টাইপ অফ লেশন, শুধুমাত্র আপার লিম্বে লোয়ার মোটর টাইপ অফ লেশন নিয়ে পেশেন্ট গুলো প্রেজেন্ট করতে পারে। এখন একটু আগে আমরা কিন্তু ডিসকাস করছিলাম যে মোটর নিউরন ডিজিজ পেশেন্টের লাইফ প্রলঙ্গেশন করতে হলে কি দিতে হবে, লাইফ প্রলঙ্গেশন। নন নন ইনভেসিভ। এনআইভি। হ্যাঁ, নন ইনভেসিভ ভেন্টিলেশন, এটা কিন্তু ভোলা যাবে না, হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট। ওকে, সো একটা ট্রিটমেন্ট জানতে চাইবে নন ইনভেসিভ ভেন্টিলেশন, কারণ এনএইচএস এ এটা তো টাকা খরচ কম হয়, এই জন্য এই ট্রিটমেন্টটা ওরা খুব ইনভেরিয়েবলি দিয়ে দিতে পারে। রাইলোজল যদি দিতে চাই তাহলে তো অনেক টাকার কারবার, হ্যাঁ। সো এই জন্য নন ইনভেসিভ ভেন্টিলেশন এটাই ওরা ট্রিটমেন্টের মধ্যে রাখে। ওকে, so you are working as a stroke ward and 69 years old lady has comes in following the sudden onset of dizziness and visual disturbance which started yesterday morning. তাহলে dizziness সাথে হচ্ছে visual problem. She initially thought that she was just dehydrated. However, later realized she was unable to read her own shopping list. তাহলে রিডিং এ তার প্রবলেম হচ্ছে হ্যাঁ, রিডিং। On the ward round, consultant examine her and finds she is indeed unable to read, and she is however able to write. তাহলে লিখতে পারে কিন্তু পড়তে পারে না। ওকে, আচ্ছা, when she writes the sentence it makes the perfect sense. ওকে, তাহলে লিখলে এটা এবং এটা ভালো অর্থপূর্ণ একটা সেন্টেন্সও তৈরি করতে পারতেছে। অলদো শি ইজ এগেইন যে এগেইন আনএবল টু রিড ইট আউট, লিখতে পারতেছে কিন্তু পড়তে পারতেছে না। যে she has no problem with her speech and she is able to converse completely normally। তাহলে তার কনভারসেশনটা কম্প্রেহেনশন যেটা, এটা কিন্তু আবার নর্মাল আছে। ওকে, সো হ্যাজ নো মোটর ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। তাহলে দেখেন তার কোনো স্পিচে প্রবলেম নাই। ওকে, তার স্পিচ ভালো আছে, আবার এদিকে পেশেন্টটা হচ্ছে রাইটিংটা ভালো আছে কিন্তু রিডিং তার প্রবলেম। And she has no motor focal neurological deficit. The consultant asks you where lesion is likely to be. তাহলে স্পেসে যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের দুইটা কিন্তু স্পেস সেন্টার আছে, একটা হচ্ছে ব্রকাস এরিয়া, আরেকটা হচ্ছে আপনার ভার্নিক্স এরিয়া, তাই না? তাহলে দুইটা সেন্টারের কোনোটাতে তার প্রবলেম নাই, তাহলে দুইটা সেন্টারই তার ইনটেক আছে। তাহলে এখানে ব্রকাস এরিয়াও ভালো আছে আর ভার্নিক্স এরিয়াও ভালো আছে, তাহলে দুইটা আমাকে ডায়াগনোসিস থেকে এক্সক্লুশন করে দিলাম। এখন আসেন, কর্পাস ক্যালোসাম হবে নাকি রাইট প্যারাইটাল লোব হবে নাকি লেফট প্যারাইটাল লোব হবে, কোনটা হতে পারে? ফ্রন্টাল লোব, সরি, লেফট ফ্রন্টাল লোব। কোনটাও তো হবে না। হুম, তাহলে ফ্রন্টাল হবে না, জানি কেন আমরা হবে না। ফ্রন্টাল হচ্ছে মেইনলি মানে সোশ্যালিজমের সাথে রিলেটেড, তাই না? সোশ্যাল কাজকর্ম যেগুলা সেগুলোর সাথে রিলেটেড, স্পেশালি পেশেন্টের যদি ডিসইনহিবিশন ডেভেলপ করতো, আনসোশ্যাল কাজকর্ম করতো, হ্যাঁ, তাহলে সেগুলো কিন্তু ফ্রন্টাল লোবে লেশন হলে হইতো, তাহলে এটা বাদ। তাহলে বাকি থাকতেছে কর্পাস ক্যালোসাম আর রাইট প্যারাইটাল লোব। তাহলে প্যারাইটাল লোবের ফাংশনটা কি জানি? প্যারাইটাল লোব মনে আছে? এই আনএবল হিসাব টু রিড, আনএবল হিসাব টু নিকাশ, হুম, হিসাব নিকাশ লেখাপড়া এইসব। পড়া লেখা ওটা। হ্যাঁ, তাহলে হচ্ছে পড়ালেখা হিসাব নিকাশ এগুলোর সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, এখন যদি ফ্রন্টাল প্যারাইটাল লোবে যাইতো তাহলে এর সাথে ভিজুয়াল, কর্পাস ক্যালোসামই হবে, কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ইয়ার যদি হতো আপনার স্পেশালি প্যারাইটাল লোবে যদি লেশন থাকতো তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হইতো। ওই যে আমরা পড়ছিলাম না যে ইনফেরিয়র কোয়াড্রেন্টোপিয়া হয় ইসোসম। লোবে লেশন হলে, আর টেম্পোরাল লোবে লেশন হলে আপনার সুপিরিয়র কোয়াড্রেন্টোপিয়া। সুপিরিয়র কোয়াড্রান্ট। তো ওরা কিন্তু বলে দিছে যে পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স হুইচ স্টার্টেড ইয়েস্টারডে মর্নিং, কিন্তু কোন ধরনের ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে এটা কিন্তু বলে নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট গেল। আর এখানে তাহলে কর্পাস ক্যালোসাম, তো কর্পাস ক্যালোসামে যদি তার প্রবলেম থাকে তাহলে এটা হচ্ছে মানে বলা হয়ে থাকে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার যেটা আমরা বলি, এটা হচ্ছে যেই জিনিস দিয়ে যুক্ত থাকে একটা আরেকটার সাথে, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। তো কর্পাস ক্যালোসামে যদি লেশন ডেভেলপ করে তাহলে তার কম্প্রেহেনশন যেটা আর কি, কম্প্রেহেনশন যেটা মানে সে কিন্তু কনভার্স কমপ্লিটলি নর্মালি, অর্থাৎ তার সাথে কনভারসেশন স্পেশালি কম্প্রেহেনশন যেটা আমরা বলি সেটা কিন্তু তার ইনটেক আছে, ভালো আছে, হ্যাঁ। তাহলে যদি কনভারসেশন ভালো থাকে এবং স্পিচ ভালো থাকে তাহলে যেই জায়গায় প্রবলেম সেটা হচ্ছে স্পেশালি আমাদের এই
কন্ডাকশনে প্রবলেম, মানে একটা থেকে আরেকটার সাথে যোগাযোগে প্রবলেম, দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যোগাযোগে প্রবলেম। তো মেইনলি এটা লেশনটা হবে আমাদের কর্পাস ক্যালোসাম। আচ্ছা, তো এখানে এই যে ফাংশন গুলো, প্যারাইটাল লুপ লেশন, অক্সিপিটাল লুপ লেশন, টেম্পোরাল, এগুলো কিন্তু অবশ্যই লাগবে, হ্যাঁ। এবং এইটা পড়ার সময় আমাদের ডেভিডসনে দেখেন একটা পাতা আছে, হ্যাঁ, যে লেশন গুলো রিলেটেড করে। সো ডেভিডসনের ওই বক্সটা পড়তে হবে, একটা পাতা আছে, নিউরোলজিতে গেলে পাবেন। এছাড়া যেগুলো পরীক্ষায় ওইগুলোর থেকে বেশি আসছে, সেটা হচ্ছে যে হেমিবেলিজম। হ্যাঁ, হেমিবেলিজম বা ব্যালিস্টিক টাইপ মুভমেন্ট কোন জায়গায় লেশন হলে হয়, এটা একদম সাবথ্যালামিক নিউক্লিয়াস, এটা সবচেয়ে বেশি আসছে পরীক্ষায়। হান্টিংটন কোরিয়া টাইপ মুভমেন্ট কোথায় লেশন হলে হয়, স্ট্র্যাটাম কর্ডেট নিউক্লিয়াস, এই কর্ডেট নিউক্লিয়াসটা অথবা বেজাল গ্যাংলিয়া, ঠিক আছে, এটা এই দুইটাই সবচেয়ে পরীক্ষাতে বেশি আসছে। আর পার্কিনসন ডিজিজ, মানে পার্কিনসনিয়ান মুভমেন্ট মুভমেন্ট যেগুলো থাকে, রিজিডিটি ব্র্যাডিকাইনেসিয়া, এগুলো সাবস্টেন্সিয়া নাইগ্রা অফ দ্য বেজাল গ্যাংলিয়া, এটা আমরা জানি। আর অ্যামাইগ্লাডাতে যদি হয় সবকিছু হাইপার হয়ে যাবে আর কি, হ্যাঁ, হাইপার সেক্সুয়ালিটি, হাইপার মোরালিটি, হাইপারফেজিয়া, সবকিছুই তার বেশি বেশি থাকবে। তাহলে এই স্পেসিফিক গুলোর মধ্যে হেমিবেলিজম, ব্যালিস্টিক মুভমেন্ট, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসছে, এটা সাবথ্যালামিক নিউক্লিয়াস অফ দ্য বেসাল গ্যাংলিয়া। এই তো মাস্ট লাগবে, হ্যাঁ। আর এখানে প্রত্যেকটা লোবের ফাংশন। আচ্ছা, 66 years old woman is taken to the ED by her hand and he suspect that he may have been a stroke. Examination, she has right-sided facial pain and temperature sensation loss. তাহলে facial pain, temperature sensation loss, তার মানে 7 nerve মতো একটা গেছে। আচ্ছা, she has left-sided arms and leg pain with elevated temperature sensation loss with the left arms and legs. Ataxia also demonstrate as well as nystagmus কিন্তু আছে, তার মানে পেশেন্টের সেরেবেলাম ইনভলভমেন্ট আছে, হ্যাঁ, নিস্ট্যাগমাস আছে, অ্যাটাক্সিয়া আছে। আর সেম সাইডে, রাইট সাইডে হচ্ছে ফেসিয়াল পেইন, টেম্পারেচার সেন্সেশন লস আছে, কিন্তু বডির ক্ষেত্রে অপোজিট সাইডে হচ্ছে আমার পেশেন্টের উইকনেস ডেভেলপ করছে, হ্যাঁ। তাহলে এইটার আমরা ডায়াগনোসিস কি বলতে পারি? ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এক্স্যাক্টলি, কয়টা syndrome? হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এবং এইটা এতবার পরীক্ষা আসছে, মানে ধরা যে প্রতিটা ডাইটে পরীক্ষা আসছে আর কি, হ্যাঁ। তবে এটা আরেকটু সুন্দর করে ওরা সাজায়, সেটা বলবে যে একটা পেশেন্ট আসছে, তার হচ্ছে নজিয়া, ভমিটিং, ভার্টিগো আছে, এবং পেশেন্টের হচ্ছে আপনার নিস্ট্যাগমাস আছে অথবা অ্যাটাক্সিয়া আছে, গেট অ্যাটাক্সিয়া আছে। পেশেন্টের সেম সাইডে ফেসিয়াল, সেম সাইডে কিন্তু, হ্যাঁ, ফেসের ক্ষেত্রে পেইন, টেম্পারেচার সেম সাইডে লস, এবং হচ্ছে আপনার সেম সাইডে পেশেন্টের হর্নার সিনড্রোম থাকতে পারে। ওকে, ফেসের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখেন, সেম সাইডে পেইন, টেম্পারেচার লস, সেম সাইডে হর্নার সিনড্রোম থাকবে। আর বডির ক্ষেত্রে অপোজিট সাইডে পেইন, টেম্পারেচার লস হবে। সো এই ধরনের কোন একটা ইভেন্ট যদি দেয়, তাহলে এটা অবশ্যই আমার ল্যাটারাল মেডুলারি সিনড্রোম রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা হিস্ট্রি দিবে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে, সেটা হচ্ছে পেশেন্ট খেলাধুলা করতেছে, তার ঘাড়ের মধ্যে একটা বল এসে পড়ছে আর কি, হ্যাঁ, রাগবি খেলতেছে, ঘাড়ের মধ্যে একটা আঘাত খাইছে। অথবা সে বাসের মধ্যে শুয়েছিল, মানে শুয়ে থাকতে গিয়ে মানে নেকের মধ্যে একটা ইনজুর হয়েছে আর কি, হ্যাঁ, শুইতে গিয়ে। তো একটু মানে বাস ট্রাভেলিং করতে গিয়ে আর কি তখন। তো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে দেখা যায় নেকে যদি কোনো একটা ইনজুরি হয়, তখন হচ্ছে ভার্টিব্রাল আর্টারিটা আমাদের ইনজুরি হয়ে যায়। তো ভার্টিব্রাল আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে আমার পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি। ওকে, তাহলে ভার্টিব্রাল আর্টারিতে ইনজুর্ড হইলেও ল্যাটারাল মেডুলার সিনড্রোম ডেভেলপ করবে। আর ভার্টিব্রাল আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি। সো পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারিতে ইনভলভমেন্ট হইলেও আমাদের ল্যাটারাল মেডুলার সিনড্রোম ডেভেলপ করবে। পরীক্ষায় দুইটা আর্টারি যে কোনো একটা দিবে, তো মোস্ট কমনলি হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারিটা দিয়ে থাকে আর কি। সো গিভেন দ্য ফাইন্ডিংস হুইচ আর্টারি ইজ মোস্ট লাইকলি টু হ্যাভ বিন এফেক্টেড, সো এটা বলে দিলাম যে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি। মানে এই কোশ্চেনটা আপনারা যে ডাইটি পরীক্ষা দেন, কোশ্চেন এটা পাবেন মাস্ট। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন, যদি এন্টার সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হয় এই এরিয়াতে, তাহলে পেশেন্টের লোয়ার এক্সট্রিমিটিতে আপনার উইকনেসটা হচ্ছে বেশি থাকবে, হ্যাঁ। লোয়ার এক্সট্রিমিটিতে আপার এক্সট্রিমিটির তুলনায় লোয়ার এক্সট্রিমিটিতে উইকনেস বেশি থাকবে। এই একটা জিনিস দিয়ে আপনার এন্টার সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হয়েছে এটা ডায়াগনোস করতে হবে। আর যদি আপার এক্সট্রিমিটিতে উইকনেসটা বেশি থাকে, হ্যাঁ, তখন হচ্ছে আপনার এটা চিন্তা করতে হবে মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরিতে স্ট্রোকটা হয়েছে। এই দুইটা পয়েন্টে একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা,
27 years old woman with a background of dystonia and unknown cause. He attended by the neurology with his mother for review for the past 12 months, and he has been having the increasingly frequent and worsening muscle rigidity spasm that have been difficult to control. And today she is being considered for insertion and intrathecal baclofen pump and try to improve her symptoms. Which receptor does it act on? তাহলে ব্যাকলোফেন কিভাবে কাজ করে আর কি, দেখেন তো কোনটা হবে আনসার। বেকলোফেন তো গাবা অ্যাগনিস্ট। গাবা গাবা তাহলে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাবা, এটাকে পটেনশিয়েট করেছে ব্যাকলোফেন। সো এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে, হ্যাঁ, ব্যাকলোফেনের মেকানিজম অফ অ্যাকশনটা কেন যদি আমি জানি না, কিন্তু এটাই বারবার দিচ্ছে আর কি, বেশ অনেকবার এই পরীক্ষায় আসছে। তাহলে এটা হচ্ছে গাবা এগোনিস্ট, হ্যাঁ, গাবা এগোনিস্ট আছে, এটা একটা ইনহিবিটর নিউরোট্রান্সমিটার। Baclofen is an agonist of GABA receptor, act as a central nervous system. 32 years old nursery teachers complains of progressive hearing loss in teenagers over the past 3 months. Progressive hearing loss of the teenagers. She denies the oral fullness and recent infection. The past patient recalled that her mother was diagnosed with the hearing problem in her 30s. External examination of the ear is normal. Rainy test and bone conduction is louder than the ear conduction of the both ears. Weber tests sound localized to the center of the forehead. What is the most likely ডায়াগনোসিস? তাহলে অ্যাকিউট লেবরিনথাইটিস, কোলেস্টিটোমা, মেয়ার্স ডিজিজ, অস্টিওস্ক্লেরোসিস এন্ড ভেস্টিবুলার সোয়ানোমা। ফ্যামিলি লিস্টে পজিটিভ আছে, হ্যাঁ, মায়ের ক্ষেত্রে। অটোস্ক্লেরোসিস ওকে, তাহলে এখানে আমাদের রিনি টেস্ট আর বোন কন্ডাকশন, রিনি এন্ড বোন কন্ডাকশন ইজ লাউডার দেন দা ইয়ার কন্ডাকশন অর দ্য বোথ ইয়ার্স। তার মানে এখানে কন্ডাকটিভ টাইপ অফ একটা ডেফনেস, তাই না? যেহেতু বোন কন্ডাকশনটা লাউডার দেন দ্য ইয়ার কন্ডাকশন, তার মানে এটা হচ্ছে একটা কন্ডাকটিভ টাইপ ডেফনেস। আর ওয়েভার সাউন্ড লোকালাইজ টু দ্য সেন্টার, যেহেতু দুই দুই কানের মধ্যে কন্ডাকটিভ টাইপ ডেফনেস আছে, সো ওয়েভার অলওয়েজ সেন্টার থাকবে আর কি, হ্যাঁ, ওয়েভারটা সেন্টার থাকে। আমরা জানি ওয়েভার হচ্ছে যেই সাইডে নর্মাল এয়ার থাকে সেই সাইডে হচ্ছে আপনার ল্যাটারালাইজড হয়, যেই সাইডে কন্ডাকটিভ টাইপ ডেফনেস থাকবে সেই সাইডে ল্যাটারালাইজড হয়, আর যে সাইডে সেন্সরি নিউরাল মানে ডেফনেস থাকে সেই সাইডে কিন্তু ল্যাটারালাইজড এটা হয় না, হ্যাঁ। যদি দুই কানের মধ্যে কন্ডাকটিভ টাইপ ডেফনেস হয় তাহলে সেন্টারে থাকবে, দুই কানের মধ্যে সেন্সোরিয়াল টাইপ ডেফনেস যদি হয় তাহলে সেন্টারে থাকবে। আর একটা হচ্ছে কান নর্মাল, আরটাতে যদি আপনার সাধারণত ইয়ে থাকে আর কি, সেন্সোরিয়াল হিয়ারিং লস হয়, তাহলে নর্মাল কানের দিকে ওয়েভার ল্যাটারালাইজড হবে। তো এটা হচ্ছে একটা কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস নিয়ে আসছে আর কি, ডেফনেস নিয়ে আসছে। আর যেহেতু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, মায়েরও 30 ইয়ার্স ওল্ডে তার এই প্রবলেমটা দেখা দিয়েছিল, তার মানে এটা হচ্ছে আমাদের অটোস্ক্লেরোসিস, এটা একটা ফ্যামিলিয়াল ডিসঅর্ডার কন্ডিশন। অটোস্ক্লেরোসিসটা সাধারণত 20 থেকে 40 বছর হয়। আর ফিচার গুলো কন্ডাকটিভ টাইপ টিনেটাস থাকবে, টিম্পানিক মেমব্রেন রিলেটেড কিছু ফিচার থাকবে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে আর কি, আর হিয়ারিং এর দিব স্পেরিক্টমি করে দিতে পারি। What is the most common clinical pattern seen in the motor neuron disease? কোন প্যাটার্নটা জানি মোস্ট কমন মোটর নিউরনের? এএলসি। অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস হচ্ছে মোস্ট কমন, এবং এটাই পরীক্ষায় বেশি দেয়। এর মধ্যে হচ্ছে আমরা যেটা বারবার বলতেছি, লোয়ার লিম্বে আপার মোটর, আপার লিম্বে লোয়ার মোটর টাইপ অফ উইকনেস থাকবে, সেন্সরি ইনটেক থাকবে। আর সবচেয়ে খারাপ যেটা, এটা পরীক্ষা আসছিল, কোন কোন ভ্যারাইটিটা সবচেয়ে খারাপ? প্রোগ্রেসিভ বালবার পলসি। বালবার পালসি যেটা থাকে এটা হচ্ছে সবচেয়ে খারাপ আর কি, হ্যাঁ, সবচেয়ে খারাপ বালবার যেটা। Okay, so 64-year-old man present to the GP with the uncontrolled leg movement as with the paresthesia in the both lower limbs, and he doesn't express any pains of his with this. The symptoms are worse at night but persist up to midday on occasion.
The symptoms are meaning that he is sleeping a lot during a day and he had some day of work as a result. তাহলে uncontrollable urge to move her legs. ওকে, টিংলিং নামনেস আছে, পেশেন্টের ডায়াবেটিস আছে, ডিপ্রেশন আছে, বডি মাস ইন্ডেক্স 31। ডায়াগনোসিস কি বলবেন এটার? রেস্টলেস লেগ সিনড্রোম। Yes. রেস্টলেস লেগ সিনড্রোম কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়? প্রোপিনিরল। প্রোপিনিরল। ওকে, সো এটা একটা ড্রাগস। আরেকটা ড্রাগস হচ্ছে এখন বর্তমানে ফার্স্ট লাইন হিসাবে দেওয়া হয়, সেটা হচ্ছে গাবাপেন্টিন, প্রিগাবালিন। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, বর্তমানে ফার্স্ট লাইন ড্রাগ অ্যাজ ফর রেস্টলেস লেগ সিনড্রোম সেটা হচ্ছে গাবাপেন্টিন বা প্রিগাবালিন দেওয়া হয়। আর যদি অপশনে না থাকে গাবাপেন্টিন প্রিগাবালিন তাহলে আনসার করবেন প্রোপিনিরল। কখনোই দুইটা একই সাথে অপশনে দিবে না পরীক্ষায়, হ্যাঁ, যে কোনো একটা দিবে। তবে গাবাপেন্টিন প্রিগাবালিন বর্তমানে ফার্স্ট লাইন ড্রাগস, আর রোপিনিরল এজ এ সেকেন্ড লাইন ড্রাগস। Which one of the following is least likely to produce the lymphocytosis in the cerebrospinal fluid? SLE, GVS, viral encephalitis, partially treated bacterial meningitis, Behçet syndrome. জিবিএস হবে ভাইয়া? হুম, এটা আনসারটা হবে জিভিএস। জিভিএস এ লিম্ফোসাইটোসিস হয় না, বাকিগুলো এসএলই তে হয়, ভাইরাল এনকেফালাইটিস হয়, পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়, বেসেটস হয়, টিবিতে হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে লিম্ফোমাতে হয়। ঠিক আছে, এগুলোতে লিম্ফোসাইটোসিস বাড়ে আর কি। Given the likelihood, what is the most appropriate management? 6 months ago, 33 years old female patient attended her GP with a recurrent episode of unilateral headache with aura. Unilateral headache with aura. GP diagnosed with a migraine and advised to give the paracetamol as needed, provided the repeated prescription as a sumatriptano দিতে থাকে। He has attended the GP surgery again today to discuss the headache. He complains that sumatriptan and paracetamol adequately suppressed the migraine symptoms, and so she started taking them both daily and every other day is hope to preventing the migraines altogether. Over the past couple of months, however, headache have been recurring almost all the day. তাহলে এখন কিন্তু আর ড্রাগে কাজ হচ্ছে না, ড্রাগের সেটা ইনিশিয়ালি ভালোই ছিল, কিন্তু এখন হেডেকটা আবার রিকার করছে অলমোস্ট অল দ্য ডে এন্ড সামটাইমস মোর ইন্টেন্সলি দেন দ্য প্রায়র টু দ্য স্টার্টিং। মেডিকেশন শুরু করার পরও কিন্তু হেডেক হচ্ছে। There are no red flag sign of his history or no any visual disturbance. She continue to take his medication, although this seems to provide no benefit anymore. তাহলে given the likely diagnosis, এটা diagnosis কি বলবেন? আচ্ছা, এটা অনেক খাইছে তো, ওভারডোজ হয়ে গেছে। হ্যাঁ, মেডিকেশন ওভার ইউজ হেডেক। হ্যাঁ, মেডিকেশন ওভার ইউজ হেডেক, যেহেতু পেশেন্ট আগে থেকে হচ্ছে সে সুমাট্রিপটান এবং প্যারাসিটামল খাচ্ছিল, কিন্তু পেশেন্টের ইনিশিয়ালি একটা রেসপন্স ছিল, সে পারসিস্টেন্টলি আবার এগুলো খাইতেছি, খাওয়া বন্ধ করে নেয় আর কি। হ্যাঁ, পরে একদম প্রিভেন্ট করার জন্য সে এভরি ডে এভরি আদার ডে করে সে খাইতেছে ওষুধ, কিন্তু এখন আর পেইনটা কমতেছে না। তো খেয়াল রাখবেন, কোন একটা পেশেন্ট পেইন কিলার খাচ্ছে, পেইন কমতেছে না, তার মানে মেডিকেশন ওভার ইউজ হেডেক, সোজা কথা ডায়াগনোসিস। এই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কোনটা দিবেন দেখেন, পাঁচটা অপশনে কোনটা মনে হয়? স্টপ আর মেডিকেশন। হুম, তাহলে স্টপ আর মেডিকেশন কোনটা হবে? ওকে, স্যার অ্যাব্রাপ্টলি সঙ্গে সঙ্গে তো বন্ধ করবো ভাইয়া। ওকে, তাহলে অ্যাব্রাপ্টলি কেন বন্ধ করবো আমরা? এখানে হচ্ছে পেশেন্ট অপিওয়েড জাতীয় কোনো মেডিকেশন পায় না, ঠিক আছে, নন অপিওয়েড পাচ্ছে, একটা হচ্ছে প্যারাসিটামল আর একটা হচ্ছে সুমাট্রিপটান। ওকে, সো এই দুইটা জিনিস হচ্ছে আমরা অ্যাব্রাপ্টলি বন্ধ করতে পারবো। আর যদি অপিওয়েড মেডিসিন নিত তাহলে সেগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা বন্ধ করতাম গ্র্যাজুয়ালি। হ্যাঁ, সো প্যারাসিটামল সুমাট্রিপটান এগুলো সাডেনলি বন্ধ করা যায়, আর অপিওয়েড টাইপ মেডিকেশন যদি নিত সেগুলো কিন্তু আমরা গ্র্যাজুয়ালি স্টপ করতাম। The simple analgesia triptan, so stop abruptly. Opioid analgesia withdraw করবো gradually. Years old একটা patient ED has a recurrent headache and sweating. He has no past medical history. At the time of examination, headache is resolved, but the BP 210/94.
Demonstrate no skin lesion and no tender thyroid or no nodule. CT is normal, but CT, chest, abdomen, pelvis demonstrate the lesion on the left adrenal gland and exolytic lesion in the right kidney. So what is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? তাহলে একটা দেখেন হাইপারটেনশন আছে সাথে হেডেক, এই দুইটাতে একটা ডায়াগনোসিস মিলাইতে হবে। কি বলা যায়? হাইপারটেনশন উইথ হেডেক, এনিওয়ান? আচ্ছা, হাইপারটেনশন উইথ হেডেক মানে ফিউক্রোমোসাইটোমা, হ্যাঁ, সাথে সোয়েটিং পালপিটেশন এই জিনিসগুলো থাকে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখেন, হাইপারটেনশন উইথ হেডেক মানে ফিউক্রোমোসাইটোমা। তার সাথে আর যেটা বলছি সেটা হচ্ছে লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এক্সোফাইটিক লেশন আছে, হ্যাঁ, সিটি অ্যাবডোমিনাল পেলভিস ডেমনস্ট্রেট লেশন অন দ্য লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং এক্সোফাইটিক লেশন অন দ্য কিডনি, তার মানে কিডনিতে হয়তো কোনো একটা মাস্টেপ লেশন আছে আর কি। ওকে, সো একটা ফিউক্রোমোসাইটোমার পেশেন্ট সাথে হচ্ছে কিডনি ইনভলভমেন্ট আছে। ওকে, সো মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হতে পারে দেখেন কোনটা হবে। এটা আমরা নেফ্রোলজিতে পড়বো আর কি মেইনলি। পলিসিস্টিক কিডনি। হুম, এটা হচ্ছে বন হিপ্পল লিন্ডাউ সিনড্রোম, হ্যাঁ, বন হিপ্পল লিন্ডাউ সিনড্রোম, এটা আমরা নেফ্রোলজিতে মেইনলি পড়বো। সো এইটার ডিজিজটা একটু আমি বলে দিই। বন হিপ্পল লিন্ডাউ সিনড্রোমে আপনার সেরেবেলার হেমানজিওমাটা হয়, তারপরে হচ্ছে আপনার আপনার রেটিনাল হেমানজিওমা হয়। তাহলে সেরেবেলার হেমানজিওমা আর একটা হচ্ছে রেটিনাল হেমানজিওমা। ওকে, তো দেখা যাবে পেশেন্ট গুলা ভীষণ প্রবলেম নিয়ে আসে, আবার সেরেবেলার হেমানজিওমা হয়, সেখান থেকে সাবআরাকানোয়েড হেমোরেজ নিয়ে পেশেন্ট গুলো আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, অথবা ইকসল যেভাবে প্রেজেন্ট করে সেভাবে প্রেজেন্ট করতে পারে। তার সাথে হচ্ছে রেনাল সেল ক্যান্সার থাকতে পারে, রেনাল সিস্ট থাকতে পারে। সো এখানে ওরা এই পয়েন্টে নিয়ে আসছে এক্সোফাইটিক লেশন অন দা রাইট কিডনি, তার মানে তার কিডনিতে কোনো একটা ক্যান্সার বা কোনো একটা মাস লেশন কিছু আছে। তার সাথে যে কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে ফিউক্রোমোসাইটোমা এজ এ হাইপারটেনশন, সাথে হচ্ছে হেডেক, সোয়েটিং, পালপিটেশন, এগুলো কিন্তু ফ্লাশিং, ফ্লুশিং, এগুলো কিন্তু ফিউক্রোমোসাইটোমা ইন্ডিকেট করে। তার মানে কোনো একটা পেশেন্টের, এখানে সব কম্পোনেন্ট তার দিবে না পরীক্ষায়, যদি কোনো একটা পেশেন্টের সেরেবেলার হেমানজিওমা, রেটিনাল হেমানজিওমা, ফিউক্রোমোসাইটোমা, তারপর রেনাল সিস্ট অথবা রেনাল সেল ক্যান্সার থাকে, তখন কিন্তু আমরা এইটার কম্পোনেন্টকে বলি বন হিপ্পল লিন্ডাউ সিনড্রোম, এবং এটা হচ্ছে অটোসোমাল একটা ডমিনেন্ট কন্ডিশন। বন হিপ্পল লিন্ডাউ জিনের মিউটেশনের ফলে এটা হয়ে থাকে, এবং এইটাও সুপার ইম্পর্টেন্ট ফর এমআরসিপি এক্সাম, খুব ইম্পর্টেন্ট। তাহলে ফিউক্রোমোসাইটোমা, রেনাল সেল ক্যান্সার, বন হিপোলিন্ডো সিনড্রোম, সেরাবেলার হেমানজিওমা, রেটিনাল হেমানজিওমা, রেনাল সিস্ট অথবা রেনাল সেল ক্যান্সার, ফিউক্রোমোসাইটোমা, এক্সট্রারেনাল সিস্টও থাকতে পারে, ইপিডিডার্মাল বা প্যানক্রিটিক অথবা হেপাটিক সিস্ট, এন্ডোলিম্ফেটিক স্যাক টিউমার, ক্লিয়ার রেনাল সেল কার্সিনোমা থাকতে পারে। সবগুলা পয়েন্ট মাথায় রাখতে হবে, সাথে রাখতে হবে বন হিপোলিন্ডো, এটা একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। A patient presenting to the emergency department undergoes the CT's head scan and reports the described as a hypodense collection around the convexity of the brain. তাহলে দেখেন কনভেক্সিটি একটা হাইপোডেন্স কালেকশন আছে, নট লিমিটেড টু দ্য সোচার লাইন, কে লিমিট করে না, সোচার লাইনের মধ্যেই আছে। তাহলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি বলবেন? সাবডুরাল হেমাটোমা। হুম, তাহলে এটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা, হ্যাঁ, নট লিমিটেড বাই দ্য সুচার লাইন। আর যদি বলে দিত যে লিমিটেড টু দ্য সুচার লাইন, তাহলে এটা ডায়াগনোসিস কি হইতো? সুচার লাইন দ্বারা যদি লিমিটেড থাকে সেটা হচ্ছে এক্সট্রাডুরাল, হ্যাঁ, এক্সট্রাডুরাল হেমাটোমা। এক্সট্রাডুরাল হয় কি, ডুরামেটার গুলা বোনসে যে যে জায়গায় অ্যাটাচ করে, তো ব্লিডিং হইলেও ওই অ্যাটাচমেন্টের বাইরে যাইতে পারে না আর কি, হ্যাঁ, ব্লিডিংটা। তো আর সাবডুরালের ক্ষেত্রে তো ওই অ্যাটাচমেন্টটা পায় না, সেই জন্য দেখা যায় লিমিট মানে সুচার লাইনের বেশি জায়গা তো মানে এটা ছড়া যায়। এবং কনভেক্সিটি থাকে একটা, হ্যাঁ, কনভেক্সিটি থাকে, হাইপোডেন্স, অনেকদিন ধরে ব্লিডিং হয়ে আস্তে আস্তে, হ্যাঁ, কনভেক্সিটি থাকে, যেটা একটা একটা ব্যানানার মতো আমরা যেটা বলে থাকি। আর এক্সট্রাডুরালটা একটা জাস্ট লেবুর মতো দেখা যায় আর কি। ক্রনিক সাবডুরাল হেমাটোমা দেখাবো, এটা একটা সামনে তো পাবো ছবিগুলো আর কি, সিটি স্ক্যানে পাইলে দেখাবো। 23 years old woman had an for follow-up neurology appointment for focal seizure, হ্যাঁ,
6 months previously, she was started the levetiracetam, which has been treated to the maximum dose. Despite the seizure, is uncontrolled as she is opts to try an alternative medications. তাহলে এখন কোন মেডিকেশন দিবেন? Lamotrigine. ল্যামোট্রিজিন, হ্যাঁ। তাহলে রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল পেশেন্ট, লেভেট্রাসিটামে কন্ট্রোল হচ্ছে না, সো আমরা দিব লেভেট্রিজিন। 52 years old woman present with a 2-week history of dizziness when she rolls over his bed. এই যে কথাটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, রোলস ওভার হিজ বেডে যখন করতেছে তখন সে ডিজি ফিল করতেছে, এন্ড শি সেজ ইটস এ ফিল লাইক দ্য রুম ইজ স্পেনিং অ্যারাউন্ড হার। কেউ বলতে পারবেন ডায়াগনোসিস কি? বিনার পজিশনাল। এটা হচ্ছে বিনাইন পজিশনাল ভার্টিগো। যখনই সে মাথা নাড়াবে, যখনই মুভ করবে, তখনই চারদিকে মানে রুম হচ্ছে মনে হবে ঘোরাচ্ছে আর কি, ভার্টিগো, বিনাইন পজিশনাল ভার্টিগো। Examining her ears, cranial nerves, and recovery, given the like diagnosis of benign paroxysmal positional vertigo, what is the most appropriate management? কি দিয়ে ম্যানেজ করতে হবে, কোন প্রসিডিউরে? ইফলি ম্যানোভার। ইপলি ম্যানিউভার। এই কোশ্চেনটাও সুপার ডুপার জাম্পার পাম্পার ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা দুইটা পার্ট দিয়ে আসে। ডায়াগনোসিস করা হয় কোন ম্যানুভার দিয়ে, ট্রিটমেন্ট করা হয় কোন ম্যানুভার দিয়ে। তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে এপ্লি ম্যানুভার দিয়ে, আর ডায়াগনোসিস কোন ম্যানুভার দিয়ে করে? ডিক্স হলপেট Holpi. ডিক্স ডিক্স হলপেট, হ্যাঁ, ডিক্স হলপেট ম্যানুভার দিয়ে হচ্ছে ডায়াগনোসিস করা হয়। দুইটা ম্যানুভার ইউটিউব থেকে ছোট্ট ছোট্ট ভিডিও আছে, 500 মিনিটে দেখে ফেলবেন, হ্যাঁ। তাহলে ডিক্স হলপাইক ম্যানুভার অ্যাজ ফর ডায়াগনোসিস, আর ইপলি ম্যানুভার অ্যাজ ফর ট্রিটমেন্ট। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আচ্ছা, 19 years old present, as she would like to start a combined oral contraceptive pill. During his history, she states that in the past she has had migraine with aura. She asks why combined oral contraceptive pill is contraindicated. What is the most appropriate response? আচ্ছা, theoretical risk factor for ischemic stroke. So significant increased risk of ischemic stroke, increased frequency of migraines. Migraine is an independent risk factor for venous thromboembolism, increased severity of migraine. Ischemic stroke risk very high. Ischemic stroke এর risk, না? আচ্ছা, significant increased risk of ischemic stroke. So migraine, pregnancy, contraception, others hormonal factor গুলো হচ্ছে আমাদের ischemic stroke করা দিতে পারে। মাইগ্রেনের ট্রিটমেন্টটা কিন্তু আমাদের লাগবে প্যারাসিটামল এজ এ ফার্স্ট লাইন, NSAID ক্যান বি ইউজড এজ এ সেকেন্ড লাইন ইফ ফার্স্ট লাইন নট work, আর avoid aspirin, opioid such as codeine during her pregnancy. What is the directly affected inpatient most likely condition? 40 years old woman present with the increased muscle weakness. She reports the weakness mainly affect her shoulders, hips and upper arms. তাহলে উইকনেসটা হচ্ছে আপার পার্ট অফ দ্য বডিতে, হ্যাঁ। On questioning, she feels her symptoms are worse after the period of inactivity. তাহলে ইনএক্টিভ হয়ে গেলে তার সিমটম গুলো বেশি অ্যাগ্রাভেট করতেছে, হ্যাঁ। তাহলে ডায়াগনোসিস কি করবেন বলবেন? ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম। ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম, মানে কথাটা ওরা উল্টাই দিছে আর কি, হ্যাঁ, যে অ্যাক্টিভিটি করলে সিমটম হচ্ছে ইমপ্রুভ হয়, ল্যাম্বার্ট-ইটন, আর ইনঅ্যাক্টিভিটিতে থাকলে সিমটম গুলো অরিজিন হয়, তার মানে ল্যাম্বার্ট-ইটন, একই কথা। আচ্ছা, as the sitting on the, আচ্ছা, okay, so what is the directly affected in this patient most likely condition? Directly affected কোনটা? ক্লোরাইড চ্যানেল, মায়োলিন শীথে, নিকোটিনিক অ্যাসিটাইল রিসেপ্টর, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ইয়েস, সোডিয়াম না ক্যালসিয়াম? Calcium. ক্যালসিয়াম, ইয়েস, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এখানে এই ড্রাগটা, হ্যাঁ, মাস্ট লাগবে, 3,4-diaminopyridine, অবশ্যই অ্যাজ পার ট্রিটমেন্ট হিসেবে আমরা এটা দিয়ে থাকি, হ্যাঁ, ট্রিটমেন্ট। 49-year-old man present to the ED, complete the visual disturbance. Examination revealed the right incongruous homonymous hemianopia. আচ্ছা, রাইট হলে কোন সাইডে হবে? লেফট সাইড হবে। লেফট। ইনকনগ্রুয়াস হলে অপটিক ট্র্যাক্টে নাকি অপটিক রেডিয়েশন নাকি Tract. কর্টেক্স? Tract.
অপটিক ট্র্যাক্ট। ওকে, তাহলে আমাদের রাইট ইনকনগ্রুয়াসে যেহেতু ভীষণ ডিফেক্ট, তাহলে লেশনটা থাকবে হচ্ছে লেফট অপটিক ট্র্যাক্টে আর কি। হ্যাঁ, এটা এখান থেকে একটা মানে ভিজুয়াল ফিল্ড থেকে একটা আসবে। 43 years old man is suspected of having common peroneal nerve palsy following the features of his fibula, fracture of his fibula. Each one of the following features may be seen in such lesion except, দেখেন তো আপনার এই পড়ে কোনটা কমন পেরিনেয়াল নার্ভ তথা ফুট ড্রপে আমরা পাবো না আর কি। কোনটা হতে পারে? Sensory lobes of the medial axis. Sensory or loss over the medial aspect of the lower limbs. Yes. তাহলে এখানে উইকনেস অফ দ্য ফুট ডরসিফ্লেকশন, ফুট ইভার্সন, উইকনেস হচ্ছে এক্সটেনশন অফ দ্য হ্যালোসিস লঙ্গাস, সেন্সরি লস ওভার দ্য ডরসাম অ্যাসপেক্ট অফ দ্য ফুট and lower lateral aspect of the legs, wasting of the anterior and peroneal muscle. আচ্ছা, which of the following post-operative medication is likely to causes of a deterioration? তাহলে post-operative period ইউজ করছে Bedside is the perform which reveal that polymorphic ventricular tachycardia, তার মানে লং কিউটি করে এমন একটা ড্রাগের নাম জানতে চাইছে আর কি। দেখেন তো যে ড্রাগ গুলো দিছে তার মধ্যে লং কিউটি কোনটা করে, আছে কিন্তু লং কিউটি করে। মেটাফ্লোরাম অন্য সেটা নাকি? আচ্ছা, ondansetron, হুম হুম তাহলে এখানে একটা পয়েন্ট আছে, রেগুলার অ্যান্টিমিটিক্স এ নিচ্ছে, তার মানে এটা অনডানসেট্রন। অনডানসেট্রন হচ্ছে লং কিউটি করে, লং কিউটি থেকে তার পলিমরফিক বিটি টর্সিডিটি পয়েন্টস ডেভেলপ করছে আর কি। আচ্ছা, অনডানসেট্রনের যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে আর কি, মানে কিভাবে কাজ করে, হ্যাঁ, 5-HT3 অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। 5-HT3 অ্যান্টাগনিস্ট আর প্রলং কিউটি কনস্টিপেশন, এটা মেইনলি এটাই পরীক্ষায় বেশি আসছে। What is the pathophysiology underlying the likely diagnosis? So, 29-year-old woman present to her GP with a fatigue. So, fatigue শব্দ বলে কয়েকটা ডিডি মাথায় নিয়ে নিবে। একটা হচ্ছে আপনার মায়াস্থেনিয়া গ্র্যাভিস, একটা হচ্ছে এনিমিয়া, একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ। এই জিনিসগুলো হচ্ছে মাথায় চলে আসতে হবে আর কি। So she says that for the last few months she has felt weak, particularly towards the end of the day. তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? MS, myasthenia gravis. হুম MG. তাহলে ওরা জানতে চাইছে তার প্যাথোফিজিওলজিটা, তাহলে কোন রিসেপ্টরে ঝামেলা থাকে মায়াস্থেনিয়া গ্র্যাভিসের? Acetylcholine. অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি ফর্ম হয়। আচ্ছা, which one of the following hematological disorder is most associated with the gingival hyperplasia? দেখেন কোনটা হেমাটোলজিক্যাল জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে। আচ্ছা, এখানে স্পেশালি গাম হাইপারট্রফি, এটা করে হচ্ছে মাইলয়েড লিউকেমিয়া। হ্যাঁ, একিউট মাইলয়েড লিউকেমিয়া গুলো কিন্তু আপনার গাম হাইপারট্রফি অর্থাৎ জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া আমাদের কাছে প্রেজেন্ট করে। আর ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার পেশেন্ট গুলো ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে, এবং পেশেন্ট গুলো যদি প্রেজেন্ট করে মেইনলি হচ্ছে বি সিমটম নিয়ে মেইনলি প্রেজেন্ট করে, ওয়েট লস, তারপর নাইট সোয়েটস, তারপরে হচ্ছে ফিভার টিভার, হ্যাঁ, এগুলো নিয়ে মেইনলি কিন্তু প্রেজেন্ট করে আর কি।
তো আর একুট মাইলয়েড লিউকেমিয়ার গুলো হচ্ছে মেইনলি হচ্ছে গাম হাইপারপ্লাসিয়া থাকে, ফিভার টিভার থাকবে, তার মধ্যে গাম হাইপারপ্লাসিয়াটা মোর কমন। যা হোক, পরীক্ষায় এটা আসে না। যেটা আসে সেটা হচ্ছে দু একটা ড্রাগের নাম, যেগুলো হচ্ছে জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে। এর মধ্যে খেয়াল রাখবেন সাইক্লোস্পোরিন। হ্যাঁ, সাইক্লোস্পোরিন মাস্ট মনে রাখতে হবে, যেটা রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে। আর একটা খেয়াল রাখবেন ফিনাইটোইন। ওকে, ফিনাইটোইন হচ্ছে জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে। তো ফিনাইটোইন থেকে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের লিম্ফ নোড এনলার্জ করে থাকে ফিনাইটোইন। আর আরেকটা ড্রাগস যেটা আমাদের পায়ে পানি নিয়ে আসে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং এইটা আমার জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে থাকে আর কি। হ্যাঁ, স্পেশালি এই কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে। তবে দুইটা ড্রাগস, স্পেশাল সাইক্লোস্পোরিন, ফিনাইটোইন মাস্ট। ফিনাইটিন হচ্ছে সবকিছু বাড়ায় দেয়। হ্যাঁ, বডির আপনার দেখা যায় পেশেন্টকে হাইপার টেনশন করে ফেলে, পেশেন্টের ব্লাড সুগার বাড়ায়, মানে ডায়াবেটিস করে দেয়। ঠিক আছে, এই দুইটা কমপ্লিকেশন মানে সাইক্লোস্পোরিন থেকে আসে ইনভেরিয়েবলি, হাইপার টেনশন এবং ডায়াবেটিস করায়। আচ্ছা, okay, so 25 years old female present a 5 day after discharging from hospital following the admission, suspected meningitis. A lumbar puncture was performed which show no evidence of infection. Unfortunately, she developed headache 48 hours after the discharge, and he is now lasted 3 days or failed to settle with analgesia. Which one of the following treatment options should be considered? তাহলে মেনিনজাইটিস ছিল, এখন ট্রিটমেন্ট করে বাসায় গেছে, কিন্তু লাম্বার পাংচার করা হয়েছে। ঠিক আছে, তো এখন হচ্ছে তার হেডেক নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো এটা মেইনলি পোস্ট লাম্বার পাংচার হেডেক ডেভেলপ করছে। ওকে, সো পোস্ট লাম্বার পাংচার হেডেকে আমরা কি দিয়ে ট্রিট করব? ইন্ট্রাথিক্যাল স্টেরয়েড, রিপিটেড লাম্বার পাংচার, কোর্স অফ ওরাল প্রেডনিসোলন, ব্লাড পেজ, ইন্ট্রাভেনাস ফ্লুইড অন স্টপ অফ ওরাল ফ্লুইড ইনটেক। ব্লাড প্যাচই দিন। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে ব্লাড পেস্ট দেওয়া যায়। তারপরে আপনার হচ্ছে স্যালাইন কি দেয়, ইপিডুরাল স্যালাইন দেওয়া যায়। আর ইনিশিয়ালি হচ্ছে অ্যানালজেসিয়া দিয়ে রেস্টে থাকতে বলে। তো এটা আর কি। তো এখানে অপশন হিসাবে আমরা আমরা প্রথমে ক্যাফিন দিই না, ইন্টারভেনাস ক্যাফিন? ক্যাফেনে দেওয়া যায়। ক্যাফেন, ব্লাড পেজ, তারপর ইপিডুরাল স্যালাইন, এই তিনটাই দিই আমরা লাস্ট পর্যায়ে। আর ইনিশিয়ালি হচ্ছে মানে অ্যানালজেসিয়া দেয় এবং রেস্টে থাকতে বলে আর কি। তো ওইগুলো অপশনে ছিল না, সো এটা ব্লাড পেজ। তাহলে সাপোর্টিভ ট্রিটমেন্ট অ্যানালজেসিয়া এবং রেস্ট। আর এরপরে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশনে যে ব্লাড পেজ, ইপিডুরাল স্যালাইন, ইন্ট্রাভেনাস ক্যাফেইন। 46 years old man present with a sudden onset lower extremity paresthesia with an urge to move his legs when lying in the bed and sitting for long period. তাহলে আনস্টেবল মানে এক্সটেন্সিভ প্যারাস্থেসিয়ার সাথে আর্জ টু মুভ তার লেগস যখন সে বেডে যায় আর কি। These symptoms occurs in the evening, particularly when she lies in the bed trying to sleep at night. Okay, diagnosis কি বলবেন? রেস্টলেস লেগ সিনড্রোম। হুম, তাহলে এটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। ওকে, তাহলে আনকনসিস্টেবল একটা আর্জ টু মুভস আর লেগস, এর সাথে আমাদের ডায়াগনোস হয়েছে রেস্টলেস লেগ সিনড্রোম। পেশেন্ট ইজ অন সিকেডি। ওকে, এবং লিভার ডিজিজ আছে, মোস্ট লাইকলি ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট টু গিভেন দ্য লাইকলি ডায়াগনোসিস। তাহলে রেস্টলেস সিনড্রোম একটা জিনিসের ডেফিসিয়েন্সি থাকলে এটা বেশি হয় আর কি। তাহলে কোন জিনিসটা মোস্ট কমনলি ডেফিসিয়েন্ট থাকতে হয়ে থাকে এবং কোন টেস্টটা করবেন? আয়রন ডেফিসিয়েন্সি জন্য সিরাম ক্রিয়েটিন করে। এক্স্যাক্টলি। সো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে এটা হচ্ছে মানে মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে আর কি। সেই জন্য আমরা হচ্ছে সেরাম ফেরিটিনটা আমরা এজ এ ব্লাড টেস্ট হিসেবে করবো। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে পারে, ইউরিমিয়া থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, প্রেগনেন্ট লেডি থাকলে তাদের সাথে রেস্টলেস লেগ সিনড্রোমটা হয়। 17 years old male presented ED following the head injury during the rugby match and is present to witness injury till he lost consciousness immediately after the collision of the number of minutes. He was then alert in himself and couple of hours, and then he's now brought him to the ED, become drowsy and complain of headache. On examination, GCSE 12 pupils are unequal and there is a clear swelling on the right side of her headache. Given the likely diagnosis and intracranial hemorrhage, which vessel is most likely to be damaged?
তাহলে খেলাধুলা করতে গিয়ে মেইনলি ইনজুরিটা হয়েছে আর কি। তাহলে কোন আর্টারিটা মোস্ট কমনলি ইনজুর হয় খেলাধুলার সাথে? মিডিয়াল মেনিনজিয়াল টেম্পোরাল লোবে। Yes. তাহলে এক্সট্রাডুরাল হেমাটোমা মেইনলি, ঠিক আছে, মারামারি করতে গেলে, বল পড়লে, খেলাধুলা করলে মেইনলি অ্যাফেক্টেড হয় আর কি, হয়ে থাকে। এবং যে আর্টারিটা ইনভলভমেন্ট হয় সেটা হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি। So extradural subdural hemorrhage, extradural lucid interval থাকবে usually followed by the major head injury, subdural fluctuating consciousness থাকবে ও often following the trivial injury in the elderly or alcoholics যদি হয় তাদের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এখানে এক্সট্রাডুরালের ক্ষেত্রে একটা লুসিড ইন্টারভাল থাকবে। যখন হেডেক মানে ইনজুরড হবে তখন আনকনশাস হবে, আবার ভালো হবে, কিছু সময় আবার খেলাধুলা করবে, আবার কিছু সময় পরে আবার খারাপের দিকে যাবে, ডিটোরেট করবে। এটা হচ্ছে এক্সট্রাডুরাল বা এপিডুরাল হেমাটোমা। সাবডুরালটা হচ্ছে ওল্ড এজের পেশেন্ট হয়, অ্যালকোহল যারা খায় তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে মেনলি। এবং এটা ক্রনিক একটা কন্ডিশন। এবং কনফিউশন, কনসাসনেস, এগুলো হচ্ছে কনসাসনেস, কনফিউশন, এগুলো হচ্ছে ফ্লাকচুয়েটিং থাকবে। সাবঅ্যারাকিনোয়েড হ্যামারেজ এগুলো সাডেন অনসেট এবং সিভিয়ার হেডেক হবে অক্সিপিটাল রিজনে, সো এটা হচ্ছে সাবঅ্যারাকিনোয়েড হ্যামারেজ। আচ্ছা, এখানে দেখেন এগুলো হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা আর কি। হ্যাঁ, এক্সট্রাডুরাল হেমাটোমা। এখানে একটা সোশ্যাল লাইন আছে এই জায়গাতে। এই যে ইনসার্শন নিচ্ছে, হুট করে এই জায়গাতে ইনসার্শন নিয়ে ফেলছে, আবার হুট করে এই জায়গাতে ইনসার্শন নিচ্ছে, কিন্তু ব্লাডটা সামনের দিকে কিন্তু গেছে। হ্যাঁ, সোশ্যাল লাইনকে সে পাস করতে পারে না, মানে এইদিকে ব্লাডটা কিন্তু আসে নাই, জাস্ট হচ্ছে এই জায়গাতে স্টপ হয়েছে, এই জায়গাতে স্টপ হয়েছে। তার মানে এই জায়গাতে ডোরা ম্যাটারটা সুচারের সাথে হচ্ছে অ্যাটাচড হয়ে আছে, হ্যাঁ, যার জন্য এটা এর বাইরে আসতে পারে নাই। এইটা দিয়েও বোঝা যায় এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা ডোরাল হেমাটোমা। আবার দেখেন এই ছবিটাতে, দেখেন এটা এখান থেকে শুরু হয়েছে ব্লিডিংটা, একদম পুরা কনকেভিটি জুড়েই তার ব্লিডিংটা আছে, হ্যাঁ, এবং সেটা কোনো কিছু দ্বারা বাউন্ডেড না। এই যে কন্ডিশনটা, এইটা দিয়ে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার, এটা সাবঅ্যারাকিনোয়েড হ্যামারেজ। হ্যাঁ, এবং এটাও দেখেন এখানে এসে স্টপ হয়ে গেছে, এই জায়গাতে এসে স্টপ হয়ে গেছে, সামনের দিকে বাড়তেছে, তার মানে এটাও এক্সট্রাডুরাল। এটাও এক্সট্রাডুরাল একটা হেমাটোমা। এটাও সাবডুরাল, এটাও কিন্তু একটা সাবডুরাল হেমাটোমা। হ্যাঁ, কালো যেটা আছে এটা সাবডুরাল হেমাটোমা। ওকে, এটা হচ্ছে অনেকটা যেটা বলি আমরা লেবুর মতো দেখতে, আর এটা অনেকটা কলার মতো দেখতে আর কি। 45 years old female with a history of epilepsy is reviewed in the neurology clinic. Which one of the following features is most likely to attributable to sodium valproate therapy? তাহলে ক্লাবিং হয়, ওয়েট গেইন, ওয়েট লস, হার্সুটিজম, রেনাল ইম্পেয়ারমেন্ট, ট্রেমর। ইয়েস, ট্রেমর। তাহলে প্যানক্রিয়াটাইটিস, ট্রেমর, ওয়েট গেইন, তারপরে টেরাটোজেনিসিটি, P450 এনজাইম ইনহিবিটর, এগুলো কিন্তু একদম ইনভেরিয়েবলি পরীক্ষা আসে। আচ্ছা, so 68 years old female is reviewing the neurology clinic. He is sustained to ischemic stroke 3 months previously and has been left with her residual disability. She has past medical history of hypertension, hypercholesterol, she takes amlodipine, clopidogrel, atorvastatin. One is speech is mostly fluent. আচ্ছা, স্পিচ যদি ফ্লুয়েন্ট থাকে তাহলে বার্নিক্স এরিয়াতে ঝামেলাটা নাকি ব্রোকাস এরিয়া? বার্নিক্স। বার্নিক্স, হ্যাঁ। তাহলে স্পিচ ফ্লুয়েন্ট থাকবে বার্নিক্স এরিয়াতে যদি লেশন হয়, আর ব্রকাস এরিয়াতে হচ্ছে নন ফ্লুয়েন্ট হবে। হ্যাঁ, মানে বার্নিক্স এরিয়াতে ফ্লুয়েন্সিটা ভালো থাকে কিন্তু পাগলামি করবে আর কি, উল্টাপাল্টা কথা বলবে। হ্যাঁ, মানে কথার কোনো লাইন ব্যালাইন ঠিক থাকবে না। কিন্তু ব্রকাস এরিয়াতে হলে কথা বলতে গিয়ে জাস্ট আটকায় যাবে, মানে তুতলাবে তুতলাবে। আর কম্প্রেনশন ইজ নর্মাল। এই যে এইটুকু দিয়ে কিন্তু আপনার ডায়াগনোসিস হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টের আমার স্পিচ হচ্ছে ফ্লুয়েন্ট, এবং তার স্পিচ ফ্লুয়েন্ট থাকা মানে বার্নিক্স এরিয়া, ঠিক আছে, বার্নিক্স এরিয়া। অ্যান্ড স্পিচ ফ্লুয়েন্ট থাকলে আমাদের ডিডি, আবার এখানে যেহেতু কম্প্রেনশনটা নিয়ে আসছে, তাহলে আমাদের দুইটা ডিডি থাকে আর কি স্পিচ ফ্লুয়েন্ট যদি হয়। একটা হচ্ছে বার্নিক্স এফাসিয়া, আর একটা হচ্ছে আমার কন্ডাক্টিভ এফাসিয়া। কন্ডাক্টিভ এফাসিয়া মানে আমার বার্নিক্স এরিয়া এবং ব্রকাস এরিয়ার মাঝখানে একটা কন্ডাকশন, দুইটাকে যুক্ত করার জন্য একটা কন্ডাকশন থাকে, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম যেটাকে বলে আর কি। কর্পাস ক্যালোসাম দিয়ে দুইটা হচ্ছে অ্যাটাচড থাকে, এবং দুইটার মধ্যে কিছু ফাইবার থাকে, তাই না? তো এখন কথা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের স্পিচ ফ্লুয়েন্ট থাকে তাহলে আমাদের ডিডি হবে দুইটা,
একটা হচ্ছে কন্ডাকশন অ্যাফাসিয়া। কন্ডাকশন মানে বার্নিক্স এবং ব্রকাস দুইটার মাঝখানে একটা পাথ হয়ে থাকে, এই জায়গায় লেশনটা থাকতে পারে, অথবা লেশনটা থাকতে পারে বার্নিক্স এরিয়াতে। যদি স্পিচ ফ্লুইড তার সাথে কম্প্রেনশনটা যদি নর্মাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন জায়গায় লেশন বলবো, বার্নিক্সে বলবো নাকি কন্ডাকশন এরিয়াতে বলবো? কন্ডাকশন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে কন্ডাকশনে যদি, অর্থাৎ বার্নিক্স এবং ব্রকাস এরিয়ার যে কন্ডাকশন যে এরিয়াটা আছে, জায়গাটা আছে, দ্যাট মিনস কর্পাস ক্যালোসাম যেটা আমরা বলি, এই জায়গাতে যদি লেশনটা হয় তাহলে কম্প্রেহেনশনটা নর্মাল থাকে। বাট স্পিচ ফ্লুয়েন্ট আর কম্প্রেহেনশনটা যদি ইম্পেয়ার্ড হইতো, তাহলে আমাদের ডায়াগনোসিসটা কি থাকতো? সেক্ষেত্রে কিন্তু, তখন তো ভাইয়া ভার্নিক্স মানে এরিয়াতে ইনভলভ হতো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে বার্নিক্স এরিয়া। হ্যাঁ, তাহলে স্পিচ ফ্লুয়েন্ট আমার ডিডি দুইটা, একটা হবে বার্নিক্স এরিয়াতে লেশন, আরটা হতে পারে আমাদের কন্ডাকশন যে এরিয়াটা আছে সেই জায়গাতে লেশন। যদি কম্প্রেহেনশন ইম্পেয়ার্ড হয় তার সাথে স্পিচ ফ্লুয়েন্ট থাকে, তাহলে আমাদের লেশন হচ্ছে বার্নিক্স এরিয়া। আর যদি কম্প্রেহেনশন ইম্পেয়ার্ড থাকে আর স্পিচটা ফ্লুয়েন্ট থাকে, তাহলে আমাদের ডায়াগনোস হচ্ছে মানে বার্নিক্স এরিয়াতে তার লেশন। আর যদি কম্প্রেহেনশন নর্মাল থাকে, স্পিচ ফ্লুয়েন্ট থাকে, তাহলে আমাদের ডায়াগনোস হচ্ছে আমাদের কন্ডাকটিভ যে সিস্টেমটা আছে, কন্ডাকশন, ব্রকা এবং বার্নিক্স এরিয়াকে যারা যুক্ত করে ওই জায়গাতে লেশন। ওকে, আচ্ছা। আরটা যদি স্পেসটা নন ফ্লুয়েন্ট হয়, তাহলে আপনার ডি থাকতে হবে দুইটা, একটা হচ্ছে ব্রোকাস এরিয়াতে সমস্যা, অথবা গ্লোবাল অ্যাফাসিয়া হিসাবে তার সমস্যা থাকতে পারে আর কি। গ্লোবাল অ্যাফাসিয়া বলা হয়। তো এই দুইটাকে আমরা একটাকে আরেকটা থেকে আলাদা করবো কিভাবে? যদি স্পেসটা নন ফ্লুয়েন্ট হয় এবং কম্প্রেহেনশনটা ইম্পেয়ার্ড হয়, সেটাকে বলে গ্লোবাল অ্যাফাসিয়া, কম্প্রেহেনশন যদি ইম্পেয়ার্ড হয়। আর যদি স্পিচ হচ্ছে নন ফ্লুয়েন্ট আর কম্প্রেহেনশন যদি নর্মাল হয়, সেটাকে বলে ব্রকাস এরিয়া রিলেটেড অ্যাফাসিয়া। ওকে, ব্রকাস এরিয়া। তাহলে এটার ক্ষেত্রে আমাদের নন মোস্টলি ফ্লুয়েন্ট আছে আর কম্প্রেহেনশন হচ্ছে নর্মাল আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ডিসফেসিয়া আর কি, অ্যাফাসিয়া। এটা বক্স আছে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এই যে এটা, হ্যাঁ, এটার মধ্যে ডায়াগনোসটা চলে আসে। দেখেন, স্পিচ হচ্ছে ফ্লুয়েন্ট, স্পিচ ফ্লুয়েন্ট যদি হয় আমাদের ডিডি দুইটা, একটা হচ্ছে কন্ডাকশন অ্যাফাসিয়া অথবা বার্নিস অ্যাফাসিয়া। যদি স্পিচ ফ্লুয়েন্ট থাকে, কম্প্রেহেনশনটা ইম্পেয়ার্ড হয়, তাহলে এই ক্ষেত্রে বার্নিস অ্যাফাসিয়া। আর স্পিচ ফ্লুয়েন্ট কম্প্রেহেনশন যদি ইম্পেয়ার্ড হলে তাহলে বার্নিস, আর কম্প্রেহেনশন যদি ইনটেক থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কন্ডাকশন। আর স্পিচ যদি নন ফ্লুয়েন্ট হয়, তুতলায়, এবং সেক্ষেত্রে কম্প্রেহেনশনটা যদি রিলেটিভলি ভালো থাকে তাহলে ব্রকাস অ্যাফাসিয়া, আর কম্প্রেহেনশনটা যদি ইম্পেয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে গ্লোবাল অ্যাফাসিয়া। এটা মাস্ট সবাইকে মনে রাখতে হবে। ওকে, 24 years old woman present for advice. Over the past few months, she has been having increasing problem with the migraine around the time of menstruation. The menstruation related to migraine. Her current migraine started around the 6 hours ago and has not responded to the combined paracetamol aspirin. What is the most appropriate next step to relieve her pain? So, codeine দিব, argotramin দিব, sumatriptan দিব, belnafexine দিব, nordestrone দিব. Yes. জলমি বা সোমা ইয়েস, তাহলে আমরা দিব হচ্ছে ট্রিপটান আর কি, স্পেশালি প্রোবা ট্রিপটান অথবা সোমা ট্রিপটান, এগুলো আমরা ইউজ করতে পারি। ভাই আমরা তো বাংলাদেশে জলমি ইউজ করি তো। জলমি ট্রিপটান দেওয়া যায়, সমস্যা নেই। জলমি ট্রিপটান, প্রোবা ট্রিপটান, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। 10 years old is referred to neurology due to episode of her GP feels her epilepsy form. Her mother reported that she appears to just stop, sometimes even in mid conversation স্টপ হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন ধরনের আমরা বলতে পারি, এপিলেপসি বলতে পারি? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট সিজার। হুম। তাহলে কথা বলার মধ্যে 5-10 সেকেন্ড সে হচ্ছে স্টপ হয়ে যেতেছে, ঠিক আছে? কারণ অ্যাবসেন্স সিজার গুলা খুব কম সময় দেওয়া হয়, তাই না? 5-10 সেকেন্ড, 20 সেকেন্ডের মতো থাকে। তাহলে কনভারসেশনের মধ্যে স্টপ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাবসেন্স সিজার। তাহলে অ্যাবসেন্স সিজারের ক্ষেত্রে ওরা বলছে কন্ট্রাইন্ডিকেশন কোনটা দেওয়া যাবে না? কার্বামাজিবান। কার্বামাজিপিন। আর কিউন ড্রাগ দিয়ে অ্যাবসেন্স সিজার আমরা ট্রিট করি? একটা ইথোসাক্সামাইড। হ্যাঁ, এই তো সাকসামাইড।
ইথোসাক্সামাইড দিয়ে হচ্ছে আমরা ট্রিট করি ফার্স্ট টাইম, আর কার্বামাজিপিন হচ্ছে অ্যাবসেন্স সিজারে দেওয়া যাবে। 41-year-old female presented to the neurology clinic with a 3-month history of urinary frequency incontinence. She has background of medical history of multiple sclerosis, hypertension এবং hypercholesterolemia. What is the next step of her management? তাহলে মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্ট ইউরিনারি ইনকন্টিনেন্স ফ্রিকোয়েন্সি আছে, এখন কি করব? ডক্সাজোসিন দিব, ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটার, কিডনি ইউরিনারি ব্লাডার আল্ট্রাসাউন্ড, অক্সিপিউটারি পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ। ইয়েস, কোনটা দিব? আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টের ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি এগুলো যদি থাকে, প্রথম কাজ হচ্ছে আমাকে এটা আলট্রাসোনোগ্রাম করতে হবে। আলট্রাসোনোগ্রাম করে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইউরিনের ব্লাডারে কতটুকু ইউরিন জমা থাকে। যদি ইউরিন জমার পরিমাণ 100 ml এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা হচ্ছে সেলফ ইনডিউস ক্যাথেটারাইজেশন করাবো। হ্যাঁ, ইন্টারমিটেন্ট সেলফ ইনডিউস ক্যাথেটারাইজেশন করে তাকে ইউরিনারি ইউরিনটাকে বের করতে হবে। আর যদি 100 ml এর কম ইউরিন জমে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তাকে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ গুলা দিতে পারি আর কি। হ্যাঁ, লাইক অক্সিবিউটানিন, টলট্রিয়োডিন, এগুলো সলিফেনাসিন, এই সকল ড্রাগ গুলো আমরা দিতে পারি। ওকে, তাহলে খেয়াল রাখবেন। তাহলে এই মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টের ওভার একটিভ ব্লাডার অথবা অবস্ট্রাকটিভ ব্লাডার সিমটম যদি থাকে, আমার প্রথম কাজ হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড করা। যদি 100 ml এর বেশি জমা থাকে, তাহলে ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন করতে হবে। হ্যাঁ, ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন করতে হবে। আর যদি 100 ml এর চেয়ে কম থাকে, তাহলে হচ্ছে আমরা অ্যান্টিকোলিনার্জিক যে ড্রাগ গুলো আছে, অক্সিবিউটানিন, সলিফেনাসিন, টলট্রিয়োডিন, ওই সকল ড্রাগ গুলো দিয়ে আমরা তাকে ট্রিট করবো। তাহলে আল্ট্রাসাউন্ড খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স ওভারফ্লো থাকলে আলট্রা করব। আলট্রা করে যদি দেখি 100 ml এর চেয়ে বেশি আছে, তাহলে আমরা রেসিডুয়াল ভলিউমটা 100 ml বেশি হলে ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটার। 100 ml এর কম থাকলে তাহলে অ্যান্টিকোলিনার্জিক্স মে ইমপ্রুভ দ্য ইউরিনারি ফ্রিকোয়েন্সি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে স্পাস্টিসিটি রিলেটেড যদি থাকে, তাহলে অবশ্যই বেক্লোফেন অথবা গাবাপেন্টিন। হ্যাঁ, এটাও পরীক্ষা বেশ কয়েকবার আসছে মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, whilst on the acute medicine unit, here worked around a 30 years old woman with the known relapsing remitting multiple sclerosis who is currently suffering from the profuse bloody diarrhea secondary to the isolated Shigella toxin, states that she feels dizzy and blood visions, which is worse when looking into the right. So she also reports a painful left eye. Upon ocular examination, external eye examination normal, visual acuity is normal on the right, but says her left eye only make out the blurry shape. Both people are normal size, and however the right react quickly to your pen towards and left slowly with the associated relative apparent pupillary defect. Visual field examination normal. When testing is extraocular muscle, the left eye was slow and adducting and couple of beats of horizontal jerk nystagmus হচ্ছে, where noted on the right with the abduction. এই জায়গাতে কিন্তু আমার ডায়াগনোসিসটা চলে আসছে। হ্যাঁ, দেখেন, রাইট আইটা যখন ডান ডান দি বা রাইট আই যখন অ্যাবডাকশনে যায়, হ্যাঁ অ্যাবডাকশনে যায়, ঠিক আছে, তখন তার মধ্যে একটা জার্কি মুভমেন্ট হচ্ছে, নিস্টেগমাস হচ্ছে। কিন্তু অপর দিকে আমাদের যে লেফট আই আছে, এটা স্লো অ্যাডাকশন হচ্ছে। তাহলে এটা ডায়াগনোসিস কি বলবেন? এমএলএফ। হ্যাঁ, এটা হচ্ছে এমএলএফ, যেটা আমরা বলি ইন্ট্রা নিউক্লিয়ার অপথলমোপ্লেজিয়া। হ্যাঁ, ইন্ট্রা নিউক্লিয়ার অপথলমোপ্লেজিয়া। আচ্ছা, এই পেশেন্টের ক্ষেত্রে কোন সাইডের এমএলএফ ফাইবার মানে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফাইবার কোন সাইডেরটা গেছে, রাইট সাইডে নাকি লেফট সাইডে? লেফট সাইড। লেফট সাইড, ইয়েস। তাহলে যেই আয়ে নিস্টেগমাস থাকবে সেই সাইডের এমএলএফ ফাইবার ভালো। ওকে, যে আয়ে নিস্টেগমাস থাকবে না সেই আয়ের দিকে হচ্ছে এমএলএফ ফাইবারের লেশন। তার মানে রাইট সাইডের আয়ের মধ্যে নিস্টেগমাস আছে, আর লেফট আইটা কোনো নিস্টেগমাস নাই, আর লেফট আই হচ্ছে অ্যাডাক্টেড হতে পারতেছে না। তাহলে লেফট আই হচ্ছে লেফট সাইডের যে এমএলএফ ফাইবার সেটা হচ্ছে আমাদের লেশন আছে।
তো ওরা এটাই জানতে চাইছে যে where on the MRI head would you see evidence of the demyelination in this young woman? তাহলে কোন সাইটে ডিমাইলিনেশনটা আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লেফট প্যারামিডিয়ান এরিয়া অফ দ্য মিড ব্রেন এবং পন্স। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, হ্যাঁ, লেফট। একটা ইয়ে দেখবেন, ভিডিও দেখবেন, এটা ইউটিউব থেকে, হ্যাঁ, এমএলএফ রিলেটেড করে একটা ভিডিও দেখবেন, ইন্ট্রানিউক্লিয়ার অপথলমোপ্লাজিয়া, সুন্দর একটা 3-4 মিনিট একটা ভিডিও পেয়ে যাবেন, অনেক আছে। So 39-year-old man is diagnosed as having the cluster headache and he has received the subcutaneous sumatriptan on 2 occasions but would like to start the medication to help prevent the further headache. On following option, which one of the following is the suitable treatment? The cluster headache প্রিভেন্ট করতে হলে প্রোফাইলাক্সিস কি দিব? Verapamil. Verapamil, yes, Verapamil দিব, হ্যাঁ। সো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে অক্সিজেন 100% অ্যাকিউট কন্ডিশনে, আর অক্সিজেনের পরে দিতে হবে সোমাট্রিপটান, আর এজ এ প্রোফাইলাক্সিস আমরা দিব হচ্ছে Verapamil। খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ। 100% অক্সিজেন, সোমাট্রিপটান, অ্যাকিউট কন্ডিশন। এজ এ প্রোফাইলাক্সিস আমরা দিব Verapamil। আচ্ছা, 23 years old woman is diagnosed as an absent seizure. She is otherwise normally fit and well. A decision is made to initiate treatment. She was recently give birth to her first child and breastfeeding. So what should be recommended with the regards of the management of her seizure? এমনি বলেন না absent seizure এ আমরা as a breastfeeding patient কি দিব? ল্যামোট্রিজিন। হুম, ল্যামোট্রিজিন দিন হবে। আচ্ছা, ব্রেস্ট ফিডিং এ আমরা সব ধরনেরই অ্যান্টিএপিলেপটিক ড্রাগস দিতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা হয় না। প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে আমাদের ল্যামোট্রিজিনটা থাকে, হ্যাঁ। তবে আমরা অ্যাজ এ ফিমেল পেশেন্ট 23 রিপ্রোডাক্টিভ এজ, তাহলে আমাদের টার্গেট থাকবে ওই ল্যামোট্রিজিন অথবা লেভোটিরাজিটামে থাকার জন্য আর কি। তাহলে অ্যাজ এ আনসার আমাদের হবে এই যে এটা, হ্যাঁ, প্রেসক্রাইব ল্যামোট্রিজিন এবং prescribe lamotrigine advised to continue her breastfeeding. তাহলে breastfeeding acceptable with nearly all antiepileptic medication, কিন্তু breastfeeding আমরা দিতে পারি। Okay, okay. And what is the appropriate advice regarding his driving as per her drive vehicles license agency? ডিবিএল রিলেটেড, আচ্ছা, ডিবিএল রিলেটেড কোশ্চেন আসলে 5-7 বছর আসে না, একটু জাস্ট আপনারা নিজেদের মতো করে একটু রিডিং করে নিয়েন আর কি, হ্যাঁ, ডিবিএল এর যে পয়েন্টগুলো আছে। 34-year-old accountant present with an 1 year history of pain around his right eye and occurring once or twice a day. They are described as being very severe, lasting between 10 to 13 minutes each. And he also described the feeling of blocked nose. What is the treatment of choice of this current episode? আমরা কি দিতে পারি? প্রথমে আমরা ডায়াগনোসিসটা বলি, কি হতে Cluster পারে? headache, হুম, ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক। তাহলে ক্লাস্টার হেডেকে আমরা কি দিব? অ্যাকিউট কন্ডিশন, সময় দিন। ওই যে 100% অক্সিজেন না হলে সমস্যা নেই। তাহলে 100% অক্সিজেন, তার সাথে সাবকিউটেনিয়াস সোমাট্রিপটান আমরা দিই। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ অনডেনসেট্রিন? এটা অনেকবার আসছে পরীক্ষায়, কোনটা জানি? ওই যে 5-HT3। 5-HT3 অ্যান্টাগনিস্ট, সেন্ট্রালি অ্যাক্টিং। Okay, so 61-year-old female, long-standing history of type 2 diabetes, hypertension, and hypercholesterolemia, develops sudden onset weakness of her right lower legs while preparing breakfast. তাহলে লোয়ার লেগসে সাডেন অনসেট উইকনেস, কাজকর্ম করার সময়, কিন্তু ডায়াবেটিস আছে প্লাস হচ্ছে hypertension. Her son brought her to the ED where she told that attending the doctor she had a similar episode 2 days ago but resolved after 1 hour. She has speaks well and fully understand that he doctor tell her. Examination doctor find that the patient also has decreased touch sensation on her right legs. CT is unremarkable. CT after the 12 hours show an hypoattenuation in the region of the brain, which following the arteries and cerebral circulation most likely to be occluded in this patient.
তাহলে দেখেন পেশেন্টের মেইনলি লেগ উইকনেস হচ্ছে বলতে লেগস, তাহলে legs হলে কোন তার মানে এন্টিওসিন anterocerebral অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর যদি আপনার আপার এক্সট্রিমিটিতে হতো আর কি, হাতের মধ্যে থাকতো, তাহলে আমরা কোনটা চিন্তা করতাম? মিডল সেরেব্রাল আর্টারি। তখন হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি চিন্তা করতাম। ওকে, সো 23 ইয়ার্স ওল্ড ওমেন, এইটাও ডিবিএল এর কোশ্চেন, আপনারা একটু দেখে ফেললেন রিলেটেড পয়েন্ট। এগুলো মেইনলি পেসেজে লাগে, তাও এটা বেশি না। A 30 years old woman is taken to the ED by her wife due to the severe agitation and hallucination. On further probing, she appears to be having the delusions and her thinking is very disordered. So whilst being examined, she experienced a seizure. MRI scan of the demonstrate the abnormalities in the frontal and temporal lobes. Frontal এবং temporal lobe abnormalities আছে আচ্ছা। So medical term is called to review the suspecting rare condition, perform specialist blood test and lateral comeback on anti-NMD receptor antibodies, এটা হচ্ছে পজিটিভ পাইছে আর কি, anti-NMD receptor পজিটিভ আছে। Given the likely underlying cause, which of the following scan is most important to perform? তাহলে এনএমডি রিসেপ্টর যদি পজিটিভ থাকে, এটা একটা প্যারানিউপ্লাস্টিক টাইপ করে এটা আসে আর কি, হ্যাঁ, প্যারানিউপ্লাস্টিক এনকেফালাইটিস ডেভেলপ হয়েছে আর কি, যে ডিলিউশন এবং ডিসঅর্ডার ভেরি এবং হ্যালুসিনেশন আছে, এজিটেশন আছে। তাহলে এন্টি এমএনডি রিসেপ্টর অ্যান্টিবডি কোনটার সাথে রিলেটেড, মানে স্পেশালি কোন ক্যান্সারের সাথে রিলেটেড, কে বলতে পারবে? প্যারানিউপ্লাস্টিক এনকেফালাইটিস পরে থাকে এবং এটাই আসছে পেশেন্টের ক্ষেত্রে, এজিটেশন আছে, ডিসওরিয়েন্টেশন আছে এবং হ্যালুসিনেশন আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে অনেকে আসলে আমাদের ওভারিয়ান টিউমার। ইয়েস, ওভারিয়ান ওভারিয়ান ক্যান্সারের সাথে রিলেটেড। তাহলে ওভারিয়ান ক্যান্সারকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেই জন্য কোন স্ক্যান বা কোন ইনভেস্টিগেশনটা আমরা করতে পারি দেখেন। ওভারিয়ান হলে পেলভিক আল্ট্রাসাউন্ড করবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে প্রথমে একটা পেলভিক আল্ট্রাসাউন্ড করে নেব, এটা মুখস্থ করে ফেলতে হবে। ওভারিয়ান টেরাটোমা is associated with the anti-MND receptor encephalitis. 55 years old man present due to the uncontrollable urge to move his legs during the night time. Diagnosis: uncontrollable urge to move his রেস্টলেস restless leg syndrome. So he has also experienced the sensation of the spider crawling over his legs. Simple measures are taken, walking and massaging. The effect the limb have not elevated the problem. What is the most appropriate medical therapy? আচ্ছা, ওরা ড্রাগের নাম দেয় নাই, মেকানিজমটা দিছে আর কি, কোন মেকানিজম কাজ করবে। ডোপামিন এগোনিস্ট। যেটা আমরা রোপিনুরল দিই আর কি, হ্যাঁ, রোপিনিরল, এগুলো হচ্ছে আমাদের ডোপামিন অ্যাগনিস্ট। The lateral medullary syndrome is caused by occlusion of which one of the following blood vessel? কোনটা জানি? পাইটা Pike. Posterior inferior cerebellar artery. আচ্ছা, এটা না থাকলে অনেক সময় অন্য একটা আর্টারির নাম দিবে, সেটা কোনটা? ভার্টিবল আর্টারি। ভার্টিব্রাল Vertebral artery. So vertebral artery branch হচ্ছে posterior inferior cerebellar artery. 24-year-old female present to her GP due to increased frequency of migraine attack. She's now having around 4 migraine per month. Which type of medication would be most appropriate prescribed to reduce the frequency of migraine? মানে prophylactic দিব কোনটা, কোন ড্রাগ দিব? এটা ব্লকার। তাহলে আমরা বিটা ব্লকার তথা প্রোপ্রানল, তাই না? আমার হাজবেন্ড খায় ভাইয়া, তাই এই না? জন্য এটা বলি না। প্রোফাইলেক্সিস, টোপিরামেট অথবা প্রোপ্রানল। খেয়াল রাখবেন, যদি অ্যাজমার কথা বলে তাহলে কিন্তু প্রোপ্রানল দেওয়া যাবে না, তখন হচ্ছে টোপিরামেট দিতে হবে। আচ্ছা, what is the most likely diagnosis? প্রোপানলের সাথে আমরা অন্য কিছু দিই না প্রোফাইলেক্সিস হিসেবে, অ্যামিডিপ্টিলিন টেপটিলিন এরকম কিছু।
দেওয়া হয় ওইগুলো হচ্ছে আপনার করবে হচ্ছে ঘুমও আর আনাবে, আর একটা হচ্ছে সেন্ট্রাল আপনার ইয়ে তো সেন্ট্রাল অ্যাক্টিং কিছুটা পেন রিলিফ করবে, আবার হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করবে আর কি। এমিট্রিপটালিন এগুলো ভালো কাজই করে, এগুলোতে দেওয়া যায়। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 33 years old Indian man present with a 5-day history of fever, vomiting, dizziness. 5 দিন. And he has recently come back from trip to Kerala and had been treated with that 2-week course of clarithromycin for a bout of prolonged severe sinusitis by his GP. And this was due to the fact that he had been suffering from severe frontal headache, difficulty sleeping, and periorbital swelling আছে, হ্যাঁ? তাহলে হেডেক টেডেক ফিভার টিভার আছে, আচ্ছা ওকে। কেরালা থেকে, ইন্ডিয়া থেকে আসছে। The background history of background TB and is currently on treatment with the rifampicin as well as it. Examination, he was some slurring dysarthria and mild coarse nystagmus in the left. Observation shows the temperature কিন্তু বেশি, এবং হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে গেছে, ওকে। স্যাচুরেশন হচ্ছে ব্লাড প্রেশার ভালো, স্যাচুরেশন কম। তাহলে দেখেন পেশেন্টে কিন্তু সাইনোসাইটিস আছে, ফ্রন্টাল রিজনে তার একটা হেডেক আছে, ডিফিকাল্টি স্লিপিং, পেরিঅরবিটাল সোয়েলিং আছে, সাথে টেম্পারেচার বেশি। তাহলে এটা কি হতে পারে এমনি যদি বলি? সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া থাকলে যদি এরকম একটা সিনারিও দেয়, আপনাকে অবশ্যই কি চিন্তা করতে হবে? অ্যাবসেস, অ্যাবসেস চিন্তা করতে হবে কিন্তু, হ্যাঁ? তাহলে আমাদের আনসারটা হবে স্পেশালি এই যে সেরেবেলার অ্যাবসেস। খেয়াল রাখতে হবে সাইনোসাইটিস, তারপরে হচ্ছে অটাইটিস মিডিয়া, এগুলো থাকলে অ্যাজ এ কমপ্লিকেশন হিসাবে পেশেন্টের সেরেব্রাল বা সেরেবেলার অ্যাবসেস হবে, যদি পেশেন্টের টেম্পারেচার মানে ইনফেকশনের ফিচার থাকে আর কি। 40 years old female present with a progressively increasing headache as well as tinnitus, occasional visual issues. Tinnitus has occasional visual issues. The patient reported a headache and exacerbated by the leaning forward and can take the several hours lying in the bed to resolve. লিনিং ফরওয়ার্ডে বাড়তেছে, আবার লাইং ডাউনে কমে যাচ্ছে। হি হ্যাজ পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস and obesity. Fundoscopy revealed the swelling of the optic disc, optic nerves, and raised opening pressure is measured on the lumbar puncture. Okay, এটা ডায়াগনোসিস কি বলবো আমরা? প্রেশার বেড়ে গেছে। ফিমেল ইন্টার পেশেন্ট, ইন্টার হ্যাঁ। তো ইডিওপ্যাথিক ক্রেনিয়াল হাইপারটেনশন আর কি, হ্যাঁ। যেহেতু ফিমেল পেশেন্ট এবং বায়োলেটারাল অপটিক নার্ভে সোয়েলিং আছে, তার বায়োলেটারাল অপটিক সোয়েলিং পেপিলিডিমা আছে আর কি, প্লাস হচ্ছে অবেস পেশেন্ট এজ এ ডায়াবেটিস আছে এবং প্রেশার বেড়ে গেছে, তাহলে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। তাহলে হুইচ অফ দ্য ফলোইং আই ডিফেক্ট ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দিস পেশেন্টস কন্ডিশন? আই deviate down and outward, loss of red reflex, meiosis, proptosis, relative apparent pupillary defect. থার্ড না পালস হবে, আই ডেভিয়েশন হবে ডাউনওয়ার্ড এন্ড আউট। ইয়েস, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে, মেডুলা মিড ব্রেইনে হার্নিয়েশন হয়ে আপনার মিড ব্রেইনে থার্ড নার্ভ পালসি হয় আর কি, হ্যাঁ। তাহলে থার্ড নার্ভ পালসি হলে আই ডেভিয়েশন হবে ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড, আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং আউটওয়ার্ড। Test ICP can causes third nerve palsy by due to herniation, herniation. পেইনফুল থার্ড নার্ভ পালসি যদি বলে, হ্যাঁ, তাহলে অবশ্যই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানুরিজম রাপচার অথবা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি চিন্তা করতে হবে। 72 years old man present to the ED. Whilst walking back from friend's house, he slipped on some ice and fell backwards, landing on his right arms and banging his head on the curb in the process. His past medical history includes atrial fibrillation, for which he takes such a bisoprolol warfarin. Current INR তার ভালো আছে 2.2. There are no sign of any external injury of his right arms or scalp. What is the most appropriate course of action with relation to his head injury? আচ্ছা, তাহলে arrange the CT scan to be performed within 8 hours
Discharge with a standard head injury advice. Admit for 24 hours observation, admit for 8 hour observation, discharge with a standard head injury advice এবং advice to stop warfarin for 5 days. অরফেরিন খাচ্ছে যে তো প্রথমটাই হবে। হুম, অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে সে তো সিটি করবো 8 ঘন্টা। 8 ঘন্টা না, 8 ঘন্টা পরে সিটি স্ক্যান করা। আচ্ছা, যদি সিটি স্ক্যান উইদিন 1 আওয়ার, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে জিসিএস যদি 13 এর নিচে থাকে অথবা 15 এর নিচে যদি 2 ঘন্টার মতো পোস্ট ইনজুরিতে যদি থাকে তাহলে হচ্ছে 2 ঘন্টা ধরে তাহলে হচ্ছে করবো। সাসপেক্টেড ওপেন ডিপ্রেসড স্কেল ফ্র্যাকচার, এনি সাইন অফ দ্য বেজাল স্কেল ফ্র্যাকচার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পান্ডা আইটাই। পোস্ট ট্রমাটিক সিজার, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, মোর দেন 1 এপিসোড অফ ভমিটিং থাকলে 1 ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করাই ফেলবো। আর 8 ঘন্টার মধ্যে কখন করব, সেটা হচ্ছে বয়স যদি 65 ইয়ার্স এর বেশি হয়, এনি হিস্ট্রি অফ ব্লিডিং অর ক্লটিং ডিসঅর্ডার ইনক্লুডিং দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট, এই জন্য আমরা হচ্ছে 8 ঘন্টা পরে করব। ডেঞ্জারাস মেকানিজম অফ ইনজুরি, ওকে, আর মোর দেন 30 minutes retrograde amnesia of events immediately before the head injury. Which one of the following drug is used to management of the multiple sclerosis? দেখেন কোনটা ইউজ করি আমরা, এজ a ফার্স্ট লাইন দিই। বিটা না গামা ইন্টার, এটার মধ্যে একটা। হুম, মানে ভাই এখানে যে বলছে অ্যান্টিকোয়াগুলেন্ট খাইলে 8 ঘন্টা পরে করবো, এটা কি অ্যান্টিকোয়াগুলেন্ট খাইলে 8 ঘন্টায় পরে করবো? মানে যদি করার নাও লাগে মানে যদি নাকি? 8 ঘন্টা পরে করবো আর কি, যদি অ্যান্টিকোয়াগুলেন্ট কেউ খায়। মানে যদি করা লাগে করবো নাকি খাইলেই করবো? যে খাইলে করব, করা লাগলে না। যদি কেউ অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, প্রথমে যদি আমরা ইনজুরি যদি ফিচার টিচার না পাই অর্থাৎ 1 ঘন্টার ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, তাহলে হচ্ছে 8 ঘন্টার ক্রাইটেরিয়া অনুসারে আমরা 8 ঘন্টার মধ্যে করতে পারি আর কি। আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্টে থাকলে উইদিন 8 আওয়ার্স এর মধ্যে করতে পারি। আচ্ছা, তাহলে এখানে মাল্টিপল স্ক্লেরোসিসে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে বিটা ইন্টারফেরন, হ্যাঁ, নট গামা, হ্যাঁ, বিটা ইন্টারফেরন। Based on the likelihood, which of the following treatment should be initiated? Should be initiate করবো কোনটা? আচ্ছা, 54-year-old একটা পেশেন্ট আসছে জেনারেল হেডেক নিয়ে and experiences several episodes of vomiting last 2 days and even nauseated. Past medical history হচ্ছে rheumatoid arthritis and notably started the etanercept, তাহলে etanercept এটা ইউজ করতেছে। Received the course of amoxicillin to GP 2 weeks previously and presumed middle ear infection. ওকে, এই যে একটা ফ্লো দিয়ে দিল আর কি, ফ্লো। তাহলে মিডল ইয়ার ইনফেকশন একটা পেশেন্ট, হেডেক আছে, এখন দেখেন টেম্পারেচারটা বেশি আছে কিনা, টেম্পারেচার বেশি। ডায়াগনোসিস ব্রেন অ্যাবসেস। এখন সিটি স্ক্যান কন্ট্রাস্ট করছে সলিটারি রিং এনহ্যান্সিং লেশন, সো এটা আমাদের টেম্পোরাল লোব, তাহলে এটা একটা অ্যাবসেস। রিং এনহ্যান্সিং লেশন, রিং মানে ওই যে অ্যাবসেসের যে পর্দাটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুলটা, এটা হচ্ছে রিং এর মতো আসে আর কি, একটা লেশন সাদা। বেসড অন দ্য লাইকলি ডায়াগনোসিস হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট শুড বি ইনিশিয়েট, দেখেন তো কোনটা দিবেন অ্যাজ ফর ব্রেন অ্যাবসেসের ট্রিটমেন্ট হিসেবে। পজিটিভ, নেগেটিভ এবং অ্যানোরবস কভার করবে ওরকম করে দিতে হবে। একজন আর মেট্রো। হুম, তাহলে আমরা স্পেশালি সেপ্ট্রা এবং মেট্রো দিব, হ্যাঁ। আচ্ছা, আর এছাড়াও আমাদের ব্রেইনে যদি কোনো একটা অ্যাবসেস ট্যাবসেস হয়, বর্তমানে ড্রাগ অফ চয়েস হচ্ছে লিনেজোলিড গুলো, হ্যাঁ, লিনেজোলিড গুলো ড্রাগ অফ চয়েস। লিনেজোলিড গুলোর সুবিধা হচ্ছে এরা ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ইজিলি মানে পাস করতে পারে আর কি, হ্যাঁ, যার জন্য হচ্ছে ওইগুলো হচ্ছে বর্তমানে বেশি দেওয়া হয়। Okay, so he reviewed the 70 years old woman from 4 days after she was admitted with the suspected stroke. Unfortunately, she has been left with the right-sided sensory loss affecting her arms more than the legs. তাহলে হাতে হচ্ছে বেশি ঝামেলা পায়ের চেয়ে, তাহলে কোন আর্টারি গেছে? মিডিল। হুম, right-sided sensory affecting her arms more than the legs, তাহলে মিডল cerebral artery আর কি। An obese 24 years old female present to headache, blood vision, examination has bilateral blurring of optic disc, but otherwise unremarkable with no other neurological sign. BP, hyperaxial, and most likely underlying diagnosis. কি বলবেন?
ফিমেল পেশেন্ট ওসিপি খায়, হেডেক আছে, অবেস, bilateral optic disc swelling, blurring of vision. Diagnosis. ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন ইডিওপ্যাথিক। অবশ্যই ইডিওপ্যাথিক হাইপারটেনশন। হ্যাঁ, অবশ্যই বলতে হবে। ভাইয়া ওসিপি খাচ্ছে, তাহলে ইডিওপ্যাথি কিভাবে বলি? এখানে তো ড্রাগ আছে। কোথায়? আরে ড্রাগ। হ্যাঁ, ওই যে ওসিপির হিস্ট্রি থাকলে কি ইডিওপ্যাথিক বলা যাবে কিনা, মানে কি যার মানে ইডিওপ্যাথিক তো মানে কারণ মানে আননোন কজ থাকবে। এখানে তো ড্রাগ দেয় নাই, আমি ড্রাগের কথা বলছি, কিন্তু অনেক কোশ্চেনে আপনার ড্রাগের কথা বলবে। হ্যাঁ, বললো ওইটা ইডিওপ্যাথিক ভাবে এখন এটাকে আনসার করে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিমেল পেশেন্ট, ইয়াং এজ ফিমেল পেশেন্ট অবেস, আপনার হেডেক এবং ব্লারিং অফ ভিশন, মর্নিং হেডেক। সো এক এক কথায় হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। আচ্ছা, সো পরেরটা হচ্ছে আমাদের 45 years old male present to the acute medical tick, the 3 days history of progressive bilateral leg weakness. So which of the following constellations of sign of examination is the most considered the diagnosis of GBS? দেখেন তো জিবিএস আপনারা কোন ফিচার গুলো পাবেন। এক নাম্বার বলেন, রিফ্লেক্স থাকবে কি থাকবে না জিবিএস এর ক্ষেত্রে? রিফ্লেক্স কি প্রেজেন্ট না অ্যাবসেন্ট? হাইপারটোনিসিটি থাকবে নাকি ফ্ল্যাসিড টাইপ হবে? জিবিএস এর লোয়ার মোটর টাইপ, অ্যাবসেন্ট থাকে reflex-টা। জিবিএস হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ লেশন। ওকে, সো অ্যাবসেন্ট থাকবে যার, আর টোন হচ্ছে কমে যাবে, ফ্ল্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, ফ্ল্যাসিড হয়ে যাবে। তাহলে এখন মিলান ওইগুলো দিয়ে। ফ্ল্যাসিড, লোয়ার লিম্ব হাইপাররিফ্লেক্সিয়া, ব্র্যাডিকার্ডিয়া না টেকিকার্ডিয়া এটা জানি না, হয় ব্রেডি নাহলে টেকি হবে আর কি। ও সরি, অটোনমিক ইনভলভমেন্ট হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে টেকিকার্ডিয়া হবে আর কি। টেকিকার্ডিয়া, লোয়ার লিম্ব হাইপোরিফ্লেক্সিয়া, স্পাস্টিক না ফ্ল্যাসিড হবে এইটা। ফ্ল্যাসিড, লোয়ার লিম্ব হাইপোরিফ্লেক্সিয়া, সাথে হচ্ছে টেকিকার্ডিয়া। অ্যাসেন্ডিং উইকনেস, হ্যাঁ, লোয়ার মোটর টাইপ, সো এটা খেয়াল রাখতে হবে। আর অটোনমিক ইনভলভমেন্ট এটা মনে থাকে না কিন্তু, সেই জন্য মেনলি তাদের টেকিকার্ডিয়া হয়। Okay, 35 years old man with a history of migraines and has been admitted to the medical tick with the right-sided hemiparesis. On closer questioning, there is the family history of stroke and migraines. CT brain revealed that multiple hypodensities within the basal ganglia and temporal lobes. Out of keeping of his is a diagnosis of the CADASIL suspected. Which of the pathology of the most likely of these conditions? So CADASIL এর ক্ষেত্রে কোন রিসেপ্টর বা কোন জিনের মিউটেশন হয় আর কি, মুখস্থের পড়া। Notch 3. তো NOTCH নস্ট্রি মিউটেশনে এটা হয়ে থাকে। কম বয়সে হবে এবং এটা একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, এবং এটা হচ্ছে মাল্টিপল সেরেব্রাল আপনার স্ট্রোক, মিনি স্ট্রোকের ফিচার নিয়ে পেশেন্ট গুলো আসবে, এবং যখন প্রেজেন্টেশন হবে তখন হচ্ছে স্পেশালি ডিমেনশিয়ার ফিচার নিয়ে পেশেন্ট গুলো আসে আর কি মেইনলি। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন আজকে। So, 68-year-old man presented to the GP with a 1-year history of progressive slowing, progressive slowing, and he describes the general loss of dexterity, a smaller handwriting, okay, micrographia, smaller handwriting, and his wife has described that his face is being less expressive, expressionless face, mask-like face, corona face, handwriting ছোট। এটা দিয়েও ডায়াগনোস করা যায়, কি বলবেন? পার্কিনসনের মতো আর কি। আচ্ছা, he had noticed a subtle tremor in the hand, left hand over the past few month. এই যে দেখেন, এরা কিন্তু রাইটের কথা বলে নাই, ঠিক আছে, লেফট হ্যান্ড বলছে। তাহলে এটা কি ইডিওপ্যাথিক পার্কিনসন হবে নাকি পার্কিনসনিজম হবে? ইডিওপ্যাথিক ভাইয়া, এক Idiopathic. সাইডে।
ইডিওপ্যাথিক, যেহেতু এটা অ্যাসিমেট্রিক্যাল, হ্যাঁ, which is more pronounced when just set listening to the radio. On examination, he has mask-like faces, okay, mild left-sided bradykinesia and coccygeal rigidity আছে. Given the diagnosis, which findings points towards the idiopathic disease rather than drug-induced? Drug-induced মানে হচ্ছে পার্কিনসনিজম। তাহলে কোনটা জানি? অ্যাসিমেট্রিক্যাল সিমটম। হুম, ইডিওপ্যাথিক বলতে হলে আমাকে যদি অ্যাসিমেট্রিক্যাল সিমটম থাকে, মানে এক হাতে ট্রেমর থাকলে সেটা ইন্ডিকেট করে ইডিওপ্যাথিক, আর দুই হাতে ট্রেমর হলে সেটা ইন্ডিকেট করে ড্রাগ ইনডিউসড তথা পার্কিনসনিজম। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস মানে কালকে 61 থেকে শুরু করব। আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে 300 থেকে 320, জাস্ট 20টা কোয়েশ্চেন এখান থেকে, পাস মেডিসিন থেকে আর কি। 300 থেকে 320, এই 20টা কোয়েশ্চেন হচ্ছে একটু রিডিং এর মতো পড়বেন, তাহলে হবে। আর আমরা হচ্ছে কালকে 61 থেকে শুরু করবো। ইনশাল্লাহ কালকে লেকচারটা নিলে 2টা লেকচার হয়ে গেলে ইজি লাগবে, এতটা কঠিন লাগবে না। ওকে, হোমওয়ার্ক যতটুকু দেই একটু কিন্তু পড়তে হবে নিজে নিজে, নিজে না পড়লে কিন্তু নিজের একটা অভ্যাসও কিন্তু তৈরি করতে হবে আস্তে আস্তে আর কি।